নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমার সব শ্রোতা বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। আজ স্বাধীনতা দিবসে প্রাক্কালে নারায়ণ সান্যালের একখানি উপন্যাস স্নেহধন্যা এইটি আমি পড়ে শোনাব। এই স্নেহধন্যা বইটি আত্মকথন টাইপের বই এবং এই আত্মকথন হল মিস আরতি নায়ারের, যিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী বাহিনীর সাব অফিসার। 1970 সালে নেতাজি রহস্য সন্ধানে বইখানি লিখবার জন্য লেখক নারায়ণ সান্যাল পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। তখন আজাদ হিন্দ বাহিনীর একজন প্রাক্তন লেফটেন্যান্টের কাছ থেকে ইংরেজিতে টাইপ করা এই জরাজীর্ণ আত্মকথন তিনি পান এবং সেটাই এই কাহিনীর মূল উপাদান। আর লেখক ইতিহাস ঘেঁটে কনফার্ম হয়েছেন যে মিস নায়ারের ঘটনা আদ্যন্ত সত্যি। সাহিত্যিক নারায়ণ সান্যাল আরও একখানি বই লেখেন, আমি নেতাজিকে দেখেছি। সেই বইটার মধ্যেও এই আরতি নায়ারের আত্মকথন আছে। আরও আছে ভাস্করন স্টেনো, এস.এ. আইয়ার এবং হরগোবিন্দ সিং, এই চারজনেরই আত্মকথন আছে। এবং আমার ওই বইখানায় পড়বার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। যাই হোক, পরে নিশ্চয়ই আমি পড়ে শোনাবো। আজ শোনাবো স্নেহধন্যা উপন্যাসখানির প্রথম পর্ব। এই উপন্যাসটি আমি নিয়েছি লেখকের 10টি উপন্যাস বইখানি থেকে। 10টি উপন্যাস বইখানির প্রকাশক দেশ পাবলিশিং। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমিও তাকে দেখেছিলাম অত্যন্ত নিকট সান্নিধ্য থেকে। দিনের পর দিন তার সামনে বারে বারে গিয়ে দাঁড়িয়েছি ছোট বোনের মতো, মেয়ের মতো, কখনো সুসজ্জিত সামরিক বেশে, কখনো কর্দমাক্ত ধুলিমলিন চির বসনে সর্বাঙ্গ ঢেকে। আর একবার হ্যাঁ, রাজরানীর পোশাকে। সেটা একেবারে শেষ দিন। সেদিন আমার কণ্ঠে ছিল হীরকখচিত শতনরী, সর্বাবয়বে ছিল কেউর, কঙ্কন কুণ্ডল আর রতনচূড়, মাথায় ছিল মণিমুক্তা খচিত রাজমুকুট। হাজার বাতির আলোয় হাজার দর্শকের সম্মুখে দেশে রাজার সামনে এসে দাঁড়িয়েছিলাম রানীর বেশে। বাসি বিয়ের ভাঙা আসরে যেমন সমস্ত আনন্দ অনুষ্ঠানের মধ্যে মূর্ত হয়ে ওঠে সানাইয়ের করুণ তান, সেদিন তেমনি সেই উৎসবের মধ্যেও বেদনার একটা ব্যঞ্জনা মূর্ত হয়ে উঠেছিল। শালঙ্কারা কন্যাকে বুকে টেনে নিয়ে বাপ যেমন করে তার শিরস চুম্বন করে, ঠিক তেমনি করেই তিনি আমাকে কাছে টেনে নিয়ে বলেছিলেন, আশীর্বাদ করি এমনই রাজরানীর মতো তুমিও একদিন দেশের জন্য জীবন বিসর্জন দাও। দুর্লভ সে মুহূর্তটি আমার জীবনে। আজও চোখ বুঝলে দেখতে পাই সেই হাজার বাতির আলো, সেই হাজার দর্শকের মুগ্ধ বিস্ময়, আর সেই তুঙ্গ শুভ্র হিমাচলের মতো একটি ব্যক্তিত্ব। তার সে আশীর্বাদ আজও সফল হয়নি আমার জীবনে। কিন্তু আমি বিশ্বাস হারাইনি। তাকে তো অবিশ্বাস করা যায় না। তার আশীর্বাদ আজও ফলেনি বটে, তবে নিশ্চয়ই একদিন ফলবে। কিন্তু সে তো আমার শেষ দিনের কথা। আগের কথা বলি। জানি না এই অখ্যাত বিদেশি মেয়েটির সে অভিজ্ঞতা আপনাদের কোন কাজে লাগবে। শুনতে আপনাদের ভালো লাগুক আর না লাগুক, বলতে আমার খুবই ভালো লাগছে, তাই লিখে চলেছি। জানি ওই বিদেশি কথাটায় আপনারা হয়তো আপত্তি করবেন, বলবেন আমি বর্মা প্রবাসী ভারতীয়, দু একটা উচ্ছ্বাস ভরা বিশেষণ পদও ব্যবহার করে ফেলবেন বুঝিবা। আজাদ হিন্দ বাহিনীর কথা উঠলে আপনারা সচরাচর যেমন কয়েকটি বাছা বাছা বিশেষণ পদ ব্যবহার করে থাকেন। আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আমি আদৌ ভারতীয় কি না। ভারতবর্ষকে আমি দেখিনি। জন্মেছি সিঙ্গাপুরে, জীবনের প্রথম 20টা বছর কেটেছে সেখানেই। তারপর আমারই মতো আরও কয়েকশো মেয়ের সঙ্গে এসেছিলাম বর্মায়।
জর্জি টাউন, ভিক্টোরিয়া পয়েন্ট, ট্যাভয়, মৌলমিন হয়ে খাস রেঙ্গুন শহরে। সেখান থেকে আবার একদিন রওনা হয়েছিলাম ইরাবতী, টাঙ্গু, পিনমানা হয়ে মান্দালয়ের দিকে। ইচ্ছে ছিল কালিয়াটামু হয়ে যাব ইম্ফলে, আর সেখান থেকে আপনাদের দেশ কলকাতায় যাব দিল্লিতে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের দল সীমান্ত পর্যন্ত পৌঁছতে পারেনি। যেখান থেকে ফিরে এসেছিলাম শুনেছি সেখান থেকে ভারত সীমান্ত ছিল মাত্র 22 মাইল। আমাদের যেসব ব্যাটালিয়ন ভারতভূমিতে প্রবেশ করেছিল আমি সেসব দলে ছিলাম না। ভারতবর্ষের মৃত্তিকায় প্রথিত জাতীয় পতাকাকে অভিবাদন করবার সৌভাগ্য আমার হয়নি। আজ আমার বয়স 47, প্রৌঢ়া আমি। মাথার চুল সাদা হয়ে যেতে শুরু করেছে, চোখে উঠেছে পুরু লেন্সের চশমা। রেঙ্গুনের একটি মেয়ে স্কুলে আমি উর্দু পড়াই। উর্দু ভাষাটা আমি কিন্তু সে যুগে জানতাম না। নিজে লেখাপড়া শিখেছি ইংরেজি মিশনারি স্কুলে, হিন্দুস্তানি শিখেছি ফৌজে যোগদান করে, আর উর্দু শিখেছি ফৌজ ছেড়ে চলে আসার পর। প্রথম দুটি ভাষা শিখতে হয়েছিল জীবিকার জন্য, আর শেষেরটা বোধ করে শিখেছি জীবনের জন্য। অথচ দেখুন, সেটাই আজ আমার জীবিকার পাথেয়। তা সেসব কথা থাক। বলছিলাম কি, দুটো ভারতীয় ভাষা জানি বলেই তো আর আমি ভারতীয় হয়ে যাব না। হ্যাঁ, আমার বাবা মা দুজনেই ভারতীয় ছিলেন। তাদের জন্মস্থান ভারতবর্ষ। আপনারা নাকি জায়গাটাকে বলেন তামিলনাড়ু। কর্মের জন্য আমার বাবা এসেছিলেন সিঙ্গাপুরে বিবাহের কিছুদিন পরেই আমার মাকে সঙ্গে নিয়ে। তখনও আমার জন্ম হয়নি। বাবা ছিলেন সিঙ্গাপুরের বিখ্যাত রবিনসন্স ডিপার্টমেন্টাল স্টোর্সের চিফ অ্যাকাউন্ট্যান্ট। সৎকর্মী বলে সাহেবদের খুব প্রিয়পাত্র ছিলেন। রবিনসন্সের শতকরা 80 জনই ছিল সাহেব, এমনকি সেলসম্যান পর্যন্ত। তার মধ্যে একমাত্র কালা আদমি হচ্ছেন আমার বাবা, A.M.V. নায়ার। সৎ ও সুদক্ষ কর্মী না হলে ওখানে ওইভাবে টিকে থাকতে পারতেন না। নায়ারকে না হলে রবিনসন্স ডিপার্টমেন্টাল স্টোর্সের হিসাবের খাতায় দক্ষ ইংরেজি নাবিক চিরদিনই এক বাও মেলে না হাঁকত। আমরা অবশ্য সাহেবপাড়ায় থাকতাম না। জেনারেল হাসপাতালের উত্তর পূর্বে চায়না টাউনের একান্তে ছিল আমাদের বাড়ি। প্রথমে ভাড়া বাড়িতে থাকতাম, পরে আমার বয়স যখন বছর 8 তখন বাবা সেই বাড়িটা কিনে নেন। চায়না টাউনে থাকলে কি হয়, আমার স্কুল জীবন কেটেছে ওই অভিজাত এলাকায় রাফেলস প্লেসের কাছে পিঠে। সব শহরেই যেমন হয়, সিঙ্গাপুরেও ছিল একটা অভিজাত এলাকা, সাহেবপাড়া, আর তার চারপাশ ঘিরে দুস্থদের বস্তি। আমাদের বাড়িটা যদিও ছিল ঘনবসতিপূর্ণ ওই চায়না টাউনের সীমান্তে, কিন্তু সেখান থেকে আমি নিত্য স্কুল বাসে করে চলে যেতাম শহরের কেন্দ্রস্থলে। কলিয়ার কোয়ের প্রান্তে বিখ্যাত ব্যাটারি রোডের উপর ছিল লাল ইটের পয়েন্টিং করা কনভেন্ট স্কুল। ধর্মে আমি খ্রিস্টান, সুতরাং খ্রিস্টানদের স্কুলেই ভর্তি করা হয়েছিল আমাকে। আমাদের স্কুলে কিন্তু তাই বলে খাস সাহেব মেমের বাচ্চারা কেউই পড়তো না। সবই আমাদের মতো কালা অথবা বাদামি সাহেব মেম, অ্যাংলো ইন্ডিয়ান অথবা ইউরেশিয়ান। তা সে যাই হোক, আজন্ম ওই সিঙ্গাপুরকেই নিজের দেশ বলে জেনে এসেছি। মালয়ী ছেলে মেয়েদের সঙ্গে অকুণ্ঠভাবে মিশতাম, মালয়ী ভাষাতেই কথা বলতাম ওদের সঙ্গে। বাড়িতে বা প্রতিবেশীদের সঙ্গে আলাপচারি করতে হতো ইংরেজিতে। নিজেকে মালয়ী মনে করতাম। ভারতবর্ষ থেকে একটা সাপ্তাহিক পত্রিকা আসতো বাবার কাছে প্রতি বুধবার। মাদ্রাজের একটি পত্রিকা, ওটুকুই ছিল ভারতবর্ষের সঙ্গে যোগসূত্র। আর আসতো বিচিত্র হরফে লেখা 2-4খানা দেশওয়ালি চিঠি। আমি তার বিন্দু বিসর্গও বুঝতে পারতাম না। যারা চিঠি লিখতেন তারা নাকি আমার আন্টি, গ্র্যানি, কাজিনস। হবেও বা। আমি যে ভারতবাসী সে কথা মনেও নিইনি, মেনেও নিইনি। ধারণাই ছিল না আমি ভারতীয়। বুঝলাম একেবারে হঠাৎ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 1942-এর 31শে জানুয়ারি। প্রায় 2 মাস আগে ডিসেম্বরের 8 তারিখে কোটা ভারতে নাকি জাপানি সৈন্যের দল অবতরণ করেছিল। সিঙ্গাপুর থেকে মালয় উপদ্বীপের ওই স্থানটির দূরত্ব শুনেছি মাত্র 100 মাইল।
সংবাদটা সিঙ্গাপুরে কেউই বিশ্বাস করেনি। অপরাজেয় ব্রিটিশ বাহিনীর বিক্রমকে উপেক্ষা করে ওই বেঁটে বেঁটে জাপানিগুলো যে মালয় উপদ্বীপে পদার্পণ করবার সাহস পাবে, এ কথা সিঙ্গাপুরে সেদিন কেউই বিশ্বাস করেনি। জিমখানা ক্লাবে, সি ভিউ হোটেলের বারে, রবিনসন্স ডিপার্টমেন্টাল স্টোর্সের সংলগ্ন থানাঘরে এ খবর যখন গিয়ে পৌঁছলো, তখন সবাই হেসেই বাঁচে না। সবাই বলে, কে রটিয়েছে হে খবরটা, খোঁজে নাও তো, মারাত্মক প্র্যাকটিক্যাল জোক বটে। কিন্তু গুজব নয়, দুদিনের মধ্যে এসে গেল আরও চমকপ্রদ খবর। চীন সমুদ্রে ব্রিটিশ যুদ্ধজাহাজ দুর্বেদ্য, প্রিন্স অফ ওয়েলস এবং রিপালস নাকি সমুদ্রের অতলান্ত গভীরে তলিয়ে গেছে। কেমন করে? ওই বেটে বেটে জাপানিগুলোর কাণ্ড। তবু টনক নড়েনি কারো। সবাই বলাবলি করেছিল এ নিতান্তই দুর্ঘটনা। ঘটনাচক্রে দুখানা জাহাজে ডুবে গিয়েছে বলে জাপানিরা কিছু ম্যাজিশিয়ান হয়ে যায়নি। ব্রিটিশ প্রতিরোধকে ভেদ করে জাপানিরা অন্তত কোনো দিন সিঙ্গাপুরে এসে পৌঁছবে না। 25 বছর ধরে ব্রিটিশ সেনাপতির দল তিল তিল করে দুর্বেদ্য সিঙ্গাপুরের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। তারপর 2 মাসও কাটেনি, দুরন্ত ঝড়ের মতো জাপানি সৈন্য বস্তুত বিনা বাধা এসে উপস্থিত হল সিঙ্গাপুরের উত্তরদ্বারে। মালয় উপদ্বীপের সঙ্গে সিঙ্গাপুরের শহরের ভৌগোলিক যোগাযোগ নেই। সিঙ্গাপুর একটি দ্বীপ, তার সমস্ত উত্তর দিক ঘিরে একটি অপ্রশস্ত প্রণালীর উপর নির্মিত হয়েছিল একটি কজওয়ে। শত্রু আক্রমণের আশঙ্কায় সেটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হলো 31শে জানুয়ারি। সেদিন আমি অনুভব করলাম যে আমি ভারতীয়। ওই দিনই সিঙ্গাপুর বন্দর থেকে সর্বশেষ জাহাজ রওনা হয়েছিল সমুদ্রের পথে। আমাদেরও ওই দিন সিঙ্গাপুর ত্যাগ করে যাবার কথা ছিল। 2 দিন ধরে বাঁধা ছাঁদা করে 7 সকালে আমরা গিয়ে উপস্থিত হলাম জাহাজঘাটায়। ফিরে এলাম মধ্যরাত্রে। কোনো জাহাজে আমাদের ঠাঁই হলো না। কেন? অপরাধ আমরা নাকি ভারতীয়। কর্তৃপক্ষ জানালেন ইংরেজ, ফরাসি ও আমেরিকানরা সিঙ্গাপুর ত্যাগে অগ্রাধিকার পাবে। তাদের চাহিদা শেষ হলে তারপর ভারতীয় অসামরিক লোকদের কথা চিন্তা করা যাবে। সে চিন্তার অবকাশ জাপানিরা অবশ্য আর ওদের দেয়নি। 31শে জানুয়ারির পর আর একখানি জাহাজও সমুদ্রে ভাসেনি। এর 7 দিন পরে ফেব্রুয়ারির 8 তারিখে জাপানি বোমার আক্রমণে আমাদের বাড়িটা নিশ্চিহ্ন হয়ে গেল। বাবা, মা, আমাদের আয়া আর আমার স্প্যানিয়েল কুকুরটা সব। সে সময় আমি বাড়ি ছিলাম না, তাই একা আমি বেঁচে থাকলাম ওই নৃশংস দৃশ্যের সাক্ষী হয়ে। বিমান আক্রমণ শেষ হওয়ার পর ছুটতে ছুটতে ফিরে এলাম বাড়িতে। যেখানে ছিল আমাদের দ্বিতল বাড়িটা, সেখানে প্রকাণ্ড একটা ধ্বংসস্তূপ। আগুন তখনও নেবেনি। কি ভুলো মন দেখুন, আমার নিজের কথাই বকে মরছি। কিন্তু আমার কথা তো জানতে চাননি আপনারা, জানতে চেয়েছেন তার কথা। সুতরাং আমার কথা থাক। আমি শুধু প্রসঙ্গক্রমে বলতে চাইছিলাম যে আমি ভারতীয় কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল আমার। জীবনের 20টা বছর সে কথা আমার খেয়ালে ছিল না। জানলাম প্রথম যেদিন মাদ্রাজের এই নায়ার পরিবারটিকে জাহাজে ঠাঁই দেওয়া হলো না আমরা ভারতীয় বলে। জন্মসূত্রে ভারতীয় না হলেও আরও এক সূত্রে আমি ভারতীয় হতেই পারতাম। মেয়েদের জীবনে সে সুযোগও এসে থাকে, আমারও এসেছিল। আজ এই প্রৌঢ় বয়সে স্বীকার করতে আর লজ্জা কি? আমার জীবনে যে মানুষটি প্রথম এনেছিল রঙিন স্বপ্ন, প্রথম ছুঁয়ে গিয়েছিল আমার কুমারী মন, সে কিন্তু ভারতীয়। কি জানি সেখানেও আজ ভুল করছে কিনা, জানি না। সে নেই, থাকলেও সে বোধ করি আপনাদের সূক্ষ্ম বিচারে ভারতীয় হিসেবে চিহ্নিত হতো না। কারণ তার ঘর করতে যদি আমি সত্যিই যেতাম, তাহলে আপনাদের নিক্তি ধরা বিচারে আমি হতাম পাকিস্তানি, ভারতীয় নয়। আমি অবশ্য তখন থেকে ভারতীয় বলেই জানতাম। দোষ আমার নয়,
সে ছিল সিন্ধু প্রদেশের লোক। শুনেছি সিন্ধু থেকেই নাকি এসেছে হিন্দু কথাটা, আর তাই সিন্ধুস্থান থেকে নাকি হিন্দুস্থান। আমরা তখন যে জাতীয় সঙ্গীত গাইতাম, তাতে বিভিন্ন রাজ্যের লম্বা ফিরিস্তিতিতে দ্বিতীয় শব্দটি ছিল সিন্ধু। জানি না সেই জাতীয় সঙ্গীতকেও আপনারা ভেঙে দু টুকরো করেছেন কিনা। না না, না জন্মসূত্রে না বিবাহসূত্রে কোনোভাবেই আমি ভারতীয় নই। তবু কি উন্মাদ আগ্রহে আপনাদের মাতৃভূমি স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়েছিলাম সেদিন। কি দুর্বার আগ্রহে ছুটে গিয়েছিলাম সেই অচেনা, অদেখা, অজানা ভারতবর্ষের উদ্দেশ্যে। জীবনের একমাত্র লক্ষ্য ছিল সেই স্বর্ণপ্রসূ ভারতভূমি। মৌলুমিন, রেঙ্গুল, ইম্ফল হয়ে ওই যে পথ চলে গিয়েছে দুর্ভেদ্য আরাকান অরণ্যে, ওই জঙ্গলের ওপারে, ওই নীল পর্বতমালার অপর পারে আছে সেই স্বর্ণরাজ্য, যার নাম ভারতবর্ষ। আমরা সেই ভারত তীর্থের পথিক, ইন্ডিয়ান পিলগ্রিমস, চলেছি সেই লক্ষ্যের দিকে। আপনারা স্বীকার করুন আর নাই করুন, সেই 2 বছর আমি নিঃসংশয় ছিলাম ভারতবাসী। সেই 1 বছর 9 মাস 26 দিন। তার আগে আমি ছিলাম মালয়ী, তারপর বর্মী। কিন্তু এই দীর্ঘ 47 বছরের জীবনে ওই কটি দিন, বিশ্বাস করুন, মনে প্রাণে আমি ভারতীয় ছিলাম। ঝাঁসির রানী বাহিনীর জন্ম মুহূর্ত থেকে নেতাজির শেষ সংবাদ প্রাপ্তি পর্যন্ত, সেই 43-এর 22শে অক্টোবর থেকে 45-এর 18ই আগস্ট পর্যন্ত। আজ যাই হই না কেন, আমার আত্মকথার ওই চিহ্নিত খণ্ডকালে আমাকে যদি ভারতীয় বলে না ধরে নেন, তাহলে এই আত্মকথা হয়ে যাবে উন্মাদের প্রলাপ, প্রহসন। কোথা থেকে শুরু করব? কী কথা বলবো? কত কথাই তো আজ মনে আসছে, কত লোকের বীরত্বের কথা, গৌরবের কথা, মৃত্যুঞ্জয়ী আত্ম উৎসর্গের কথা। মনে পড়ছে বেলা দত্ত, মিস ভট্টাচার্য, মায়া গাঙ্গুলি, রেবা সেন, শিপ্রা সেন, চিত্রা মুখার্জির কথা। ওরা সবাই আপনাদের দেশের লোক, আমরা বলতাম কলকাতাইয়া। এছাড়াও ছিল অন্যান্য প্রদেশের মেয়ে, উর্মিলা আয়াঙ্গার, রুক্মিণী খান্ডেলকার, সরস্বতীবাই আম্মাজির কথা। আর শুধু মেয়েদের কথাই বা কেন, আমার জোয়ান ভাইয়ের কথাও বলবো। মনে পড়ছে সেই নাম ভুলে যাওয়া মারাঠি ভাইটির কথা, রেঙ্গুনের মিয়ান হাসপাতালে ব্রিটিশ বোমারু বিমানের আঘাতে যে প্রাণ হারিয়েছিল। মৃত্যুর কোলে ঢলে পড়বার মুহূর্তে যে আমাকে বলেছিল, আরতিদি, আমি পারলাম না, কিন্তু স্বাধীন ভারতবর্ষে আপনারা একদিন নিশ্চয়ই পৌঁছবেন আরতিদি। মনে পড়ছে ক্যাপ্টেন সুরজ প্রসাদের সেই অন্তিম অনুরোধ, যদি নেতাজির সঙ্গে দেখা হয় বলবেন গান্ধী ব্রিগেডের ক্যাপ্টেন সুরজ প্রসাদের বুকে গুলি লেগেছিল, পিঠে নয়। আর মনে পড়ছে মৌলমিন হাসপাতালে সেই মৃত্যু পথযাত্রী লেফটেন্যান্টের অন্তিম আর্তনাদ, জেনারেল AC চ্যাটার্জির ADC, লেফটেন্যান্ট নাজির আহমেদ। আমরা তাকে ঠাট্টা করে ডাকতাম ছোটলাট। নেতাজি প্রাণ বাঁচাতে, কিন্তু না, ওদের কথা বলবার জন্য তো আপনি আমাকে ডাকেননি। আমি শুধু তার কথাই বলবো। নাজির আহমেদ তো ভারতীয়ই নয় আজ, তার কথা থাক। শুরু করব 1945-এর 23শে এপ্রিল থেকে, কারণ তার আগে তার অত্যন্ত ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ আমার হয়নি। ওই 23শে এপ্রিল থেকে 5ই মে মাত্র 13টি দিনের অভিজ্ঞতা শোনাবো আমি। এই কয়টি দিন তাকে খুব কাছ থেকে দেখবার দুর্লভ সুযোগ এসেছিল আমার জীবনে, চরম দুর্দৈবের ভেতর দিয়ে। আপনারা তার দেশের লোক, ঘনিষ্ঠভাবে চেনেন তাকে, কিন্তু মাপ করবেন, আপনারা চেনেন দেশগৌরব সুভাষচন্দ্র বসুকে। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজিকে আপনারা দেখেননি, জানেন না, চেনেনও না, কল্পনাই করতে পারবেন না।
তাই কল্পনায় তার বুকে এক গাদার মেডেল লটকিয়ে, কাঁধে প্রচুর জরির ঝালর ঝুলিয়ে ইংরেজ সেনাপতির অন্ধ অনুকরণে আপনারা নেতাজির ছবি আঁকেন, ক্যালেন্ডার করে ঘরে ঝুলিয়ে রাখেন। আমরা তাকে যে বেশে দেখেছি তাতে একটাও মেডেল ছিল না। লাল নীল জোব্বা পরে সং সাজতেন না তিনি। নিতান্ত সাদামাটা খাকি পোশাক ছিল সর্বাধিনায়কের। মাথার টুপিতে দুটি সিকি ইঞ্চি ব্যাসের পেতলের ঝকঝকে বোতাম, ঊর্ধ্বাঙ্গে পুরো হাতা বুশকোট, নিম্নাঙ্গে খাকি ব্রিচেস এবং পায়ে হাঁটু পর্যন্ত ঢাকা টপ বুট। এক তিলও জৌলুস ছিল না সে পোশাকে, নিতান্ত সাদামাটা ফৌজি পোশাক। ওই বিষয়ে তিনি দেখা করেছেন ফিল্ড মার্শাল তেরাউচি বা জাপানের প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে, বর্মান রাষ্ট্রপ্রধান ডক্টর বা মর সঙ্গে। স্বচক্ষে আমরা কেউ দেখিনি, তবে আন্দাজ করতে পারি এমনকি মুসোলিনি হিটলারের সঙ্গেও। আধখানা দুনিয়া যে নেতাজিকে সসম্ভ্রম স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, আর বাকি আধখানা পৃথিবী যে তার ভয়ে থরহরি কেঁপেছে, সে তার পোশাকের জৌলুসের জন্য নয়, অন্য কিছুর জন্য। আপনাদের সেটা ধারণাতেই আসে না। তার মূর্তি গড়তে গেলে আপনারা তাই আউট্রামের অন্ধ অনুকরণ ছাড়া আর কিছু কল্পনাই করতে পারেন না। আমরা যারা তাকে ঘনিষ্ঠভাবে সে যুগে দেখেছি, সেই আমরা তাকে কখনো ঘোড়ায় চড়া অবস্থায় দেখিনি। তাকে দেখেছি জিপে, ওয়েপেন ক্যারিয়ারে, দেখেছি প্লেনের ককপিটে, ট্রেনের কামরায়, দেখেছি এক হাঁটু কাদার মধ্যে ছপ ছপ করে এগিয়ে যেতে। না না, ঘোড়ায় চড়ে তরোয়াল ঘোরাচ্ছেন নেতাজি, এটা কল্পনাতেই আসে না। আপনাদের দোষ নেই। শিবাজি আর রানা প্রতাপের ভঙ্গি ছাড়া বীরত্বের অন্য ব্যঞ্জনা আপনাদের ধারণাতেই আসে না। তাই আউটরামের ঘোড়ার ল্যাজ ধরে আপনাদের টানাটানি করতে হয়। তা যে কথা বলছিলাম, 1945 সেই 23 এপ্রিল আমরা তখন রেঙ্গুনে, হার শুরু হয়ে গেছে আমাদের। ইম্ফল, কোহিমা, পালেল অঞ্চলের দিনগুলি ততদিনই ইতিহাসের অধ্যায় হয়েছে। সপ্তাহখানেক ধরে প্রায় প্রতিদিনই সংবাদ আসছে তোয়াঙ্গু লাইনে জাপানি এবং আজাদি বাহিনীর প্রতিরোধ ক্রমশ ভেঙে পড়ছে। ব্রিটিশ সেনাবাহিনী তাদের সাঁজোয়া গাড়ি আর প্রকাণ্ড ট্যাঙ্ক নিয়ে ক্রমাগত এগিয়ে আসছে রেঙ্গুনের দিকে। জাপানি সেনাবাহিনীর কষ্ট সহিষ্ণুতা আর আজাদি সেনাদলের মৃত্যুঞ্জয়ী বীরত্ব আর পাল্লা দিতে পারছে না মিত্রবাহিনীর উন্নত ধরনের সমর উপকরণের সঙ্গে। ইংরেজ যুদ্ধে জিতল যুদ্ধক্ষেত্রে নয়, যুদ্ধক্ষেত্র থেকে শত শত মাইল দূরে অবস্থিত কলকারখানায়। আমাদের শুধু হাত বোমা আর রাইফেল। পাল্লার মধ্যে শত্রুদলকে আমরা পাওয়ার আগেই অনেক দূর থেকে গর্জে ওঠে ওদের দূরপাল্লার কামান। হাতাহাতি বেয়নের যুদ্ধে আমরাই ওদের বারে বারে হারিয়েছি, কিন্তু এবার ওরা এগিয়ে আসছে ট্যাঙ্ক নিয়ে। ওপর থেকে ঝাঁকে ঝাঁকে বিমান তাদের আড়াল করে এগিয়ে আসে। ট্যাঙ্ক ভ্রুক্ষেপ করে না আমাদের বেয়নেটকে। আমাদের একটিও ট্যাঙ্ক নেই। উড়োজাহাজ জাপানিদের যে কটি ছিল, ওরা বর্মা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের লড়াইয়ে। নইলে জাপান দ্বীপপুঞ্জই বিপদাপন্ন হয়ে পড়তে পারে। মোট কথা, শত্রুপক্ষের সমর উপকরণ পরিমাণে অনেক বেশি, তাদের কলকবজা অনেক উন্নত ধরনের। শুধু দেশপ্রেমের উন্মাদনা দিয়ে আমরা কেমন করে এঁটে উঠব ওদের সঙ্গে? আমাদের ধার ভোঁতা হয়ে গেল ওদের ভারে। রেঙ্গুনের পতন যে অনিবার্য, মাত্র কয়েক দিনের ব্যবধান, এটা ততদিনে নিশ্চিত বোঝা হয়ে গিয়েছে। আমাদের ঝাঁসি রানী বাহিনী প্রায় 300 মেয়ে তখন আছে রেঙ্গুনে। তাদের নিরাপত্তার জন্য দলনেত্রী লেফটেন্যান্ট কর্নেল লক্ষ্মী স্বামীনাথন খুবই চিন্তিত। তিনি অবশ্য, আমি যতদূর জানি, তখন রেঙ্গুনে নেই। আমাদের ডিট্যাচমেন্টের কমান্ড্যান্ট হচ্ছেন লেফটেন্যান্ট জানকী থিভার্স। জানকীদের মুখ থেকে বুঝবার উপায় নেই তিনি কত দূর বিচলিত হয়েছেন। মনের ভিতর ঝড় উঠলেও জানকীদি তা বাইরে প্রকাশ করতেন না। আমি ছিলাম তার দক্ষিণ হস্ত, তাই আমি সবই বুঝতে পারতাম। বেশ অনুভব করছি তিনি রীতিমতো বিচলিত হয়েছেন। রাত্রে ভালো করে ঘুমোতেও পারছেন না। নিজের জন্য নয়, এতগুলো মেয়ের ভালো মন্দের দায়িত্ব যে তারই স্কন্ধে।
আর কেউ না জানলেও জানকীদি বেশ ভালো করেই চিনতেন সি-4 রেজিমেন্টের হাইল্যান্ডের গোড়া আর তার বিশেষ করে আফ্রিকান হাফসি রেজিমেন্টের অসুরের মতো দানবগুলোকে। নারী সঙ্গ বঞ্চিত ওই নরপশুগুলো কোনো ক্রমে যদি রেঙ্গুন শহরে প্রবেশ করতে পারে, তবে সর্বপ্রথমেই সর্বনাশ হবে আমাদের বাহিনীর। ওদের অগ্রগতির পথে বর্মিগ্রাম পড়েছে, সেখানেও নানান বয়সে মেয়েরা আছে, কিন্তু ব্রিটিশ কমান্ডারের তীক্ষ্ণ দৃষ্টি আছে সে বিষয়ে। না, এশিয়াবাসী নিগার মেয়েদের সতীত্বের জন্য তার প্রাণ কাঁদে না। নেহাতি ফৌজি প্রয়োজনে এ সাবধানতা তাকে অবলম্বন করতে হয়। বর্মী মেয়েদের ওপর নারী সঙ্গলোলুপ সৈন্যদলকে পাশবৃত্তি চরিতার্থ করতে দিলে গ্রামবাসীর সহানুভূতিকেও ওরা হারাবে। অথচ স্থানীয় লোকের সহযোগিতা ছাড়া সে দুর্গম জঙ্গলের পথে এক পাও অগ্রসর হওয়া যায় না। ওরা জানে কোথায় পাওয়া যাবে সৈন্যদলের খাদ্য পানীয়, ওরাই দিতে পারে দুর্ভেদ্য জঙ্গলের ভেতর পথের সংকেত, দূরতিক্রম্য পার্বত্য নদী অতিক্রমের পথের ইঙ্গিত। ব্রিটিশ সেনাপতি তাই অনিচ্ছা সত্ত্বেও তার সৈন্যদলকে সংযত রাখতে বাধ্য হয়েছে। আমরা জানি সেই বুভুক্ষু সেনাদল যখন রেঙ্গুন শহরে প্রবেশ করবে, তখন এই কৃত্রিম সংযমের বাঁধ যাবে ভেঙে। এখানকার ঝাঁসির রানী বাহিনী ৩০০ মেয়ে তো আর বর্মিগ্রামের মেয়ে নয়। ওদের চোখে আমরা শত্রুপক্ষের লোক। আন্তর্জাতিক ফরমান আছে আমাদের বন্দি করে ওদের ব্যারাকে নিয়ে যাওয়ার। আমরা সৈনিক, ফলে হব যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদের নিয়ে নানান কাজ করানো হয় সেনাবাহিনীর প্রয়োজন মেটাতে। ফলে আমাদের যদি ট্রাক বোঝাই করে ওদের ক্যাম্পে নিয়ে যায়, তাহলে কেউ আপত্তি করতে পারবে না। তারপর কাঁটাতারের বেড়ার ভিতর আমরা ওদের কোন প্রয়োজন মেটালাম তার কে সন্ধান নিতে যাচ্ছে? আমাদের দলনেত্রী লেফটেন্যান্ট জানকী থিভার্স এই নিষ্ঠুর সত্যটা মর্মে মর্মে অনুধাবন করেছিলেন, যদিও মুখে তাকে স্বীকার করতে শুনিনি কখনো। আমাদের ছাউনিতে এ প্রসঙ্গ উঠলে তিনি তাড়াতাড়ি আমাদের থামিয়ে দিতেন, বলতেন, সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে। কী ব্যবস্থা হতে পারে তা তো আমরা ভেবেই পাই না। রেঙ্গুন শহরে তখন আজাদ বাহিনীর প্রধানেরা অনেকেই আছেন। বাহিনীর সামরিক হেডকোয়ার্টার্স তখন রেঙ্গুনেই। মেজর জেনারেল ভোঁসলে আর জামান কিয়ানি রয়েছেন হেডকোয়ার্টার্সে। অস্থায়ী আজাদ সরকারের প্রচার সচিব আইয়ারও আছেন, এবং সবচেয়ে বড় কথা, স্বয়ং নেতাজিও আছেন শহরে। ইংরেজ বাহিনী এসে পড়ার আগে এদের শহর ত্যাগ করে যেতে হবে। আরও দক্ষিণে সরিয়ে নেওয়া হবে হেডকোয়ার্টার্স, হয়তো মৌলুমিনে কিংবা ব্যাংককে, আরও দক্ষিণে সিঙ্গাপুরে। আমাদের সম্বন্ধেও নিশ্চয়ই চিন্তা করছেন ওরা। আমাদের অর্থাৎ ঝাঁসির রানী বাহিনীর সদর দফতর ছিল একটি স্কুল বাড়িতে। শহরের পতন আশঙ্কা করে অধিকাংশ অসামরিক পরিবার শহরতলি অঞ্চলে অথবা গ্রামাঞ্চলে সরে গিয়েছে। ক্রমাগত বোমার আঘাতে অধিকাংশ পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত। স্কুল এমনিতে বন্ধ হয়ে গিয়েছিল, এই বাড়িটাতেই খোলা হয়েছিল আমাদের সদর দফতর। স্কুলের খেলার মাঠে হতো আমাদের কুচকাওয়াজ, স্কুলের পেটা ঘণ্টিতেই আমাদের প্রহর সংকেত। স্কুলের জিমনাসিয়ামে ছিল আমাদের কিচেন। বিভিন্ন ক্লাস ঘরে বেঞ্চি জোড়া দিয়ে দিয়ে আমাদের শয়নের আয়োজন। কমান্ড্যান্ট থিভার্স আশ্রয় নিয়েছিলেন হেডমাস্টার মশাইয়ের ঘরে। ৩ শতক ধরে ক্রমাগত সংবাদ পাচ্ছি ব্রিটিশ বাহিনী তিল তিল করে এগিয়ে আসছে। মধ্যবর্মায় মান্দালয় এবং মিনগ্যানের পতন হয়েছে। মৈথিলা আমুথিন অতিক্রম করে শত্রু সৈন্য এগিয়ে এসেছে পিনমানায়। সেখানকার সুরক্ষিত জাপানি ঘাঁটিরও পতন হয়েছে ৪৮ ঘন্টা আগে। শেষ খবর যা এসেছে তা হচ্ছে এই যে শত্রু সৈন্য সিত্তাং নদীর পথরেখা ধরে এগিয়ে আসছে টঙ্গুর দিকে। টঙ্গুর পতন সংবাদ যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। টঙ্গু থেকে হাঁটা পথে রেঙ্গুনের দূরত্ব মাত্র ২৫০ মাইল। অপ্রতিহত সাজোয়া বাহিনীর পক্ষে আন্দাজ ২ দিনের পথ। হে তো গেল পটভূমিকা। এবার সেই ২৩ এপ্রিলের কথায় ফিরে আসি। কাল সারা রাত ঘুম হয়নি। নানান দুশ্চিন্তায় সরু বেঞ্চিতে কোনো ক্রমে এপাশ ওপাশ করেছি।
স্কুলের পেতলের ঘণ্টায় জাগরণ নারী প্রহরী প্রহরের পর প্রহর সময় সংকেত করে গিয়েছে। স্তব্ধ রাত্রির নৈঃশব্দের উপর সেই ধাতব সংকেত বারে বারে আমাদের যেন স্মরণ করিয়ে দিয়েছে রেঙুনের পতন মুহূর্তের অন্তিমক্ষণ এগিয়ে আসছে কাছে, আরও কাছে। 21টি বছরের নানান অভিজ্ঞতা বিনিদ্র রাত্রে ফিরে এসেছিল আমার কাছে। সিঙ্গাপুরের স্কুল জীবনের খেয়ালখুশির দিনগুলি, আলোকোজ্জ্বল রাফেলস প্লেসে মায়ের হাত ধরে মার্কেটিং করা, রবিনসন স্টোর্সে সারি সারি বিলিতি মোমের পুতুলের হাতছানি। মনে পড়ল আমার ঝোলাকান ছোট্ট স্প্যানিয়েল কুকুরটাকে, শ্যাগি। কি খুনসুটিই না করতো আমার সঙ্গে। কি আনন্দের দিন ছিল সেসব। যুদ্ধের কথা রেডিওতে শুনতাম, বিবিসি অথবা অল ইন্ডিয়া রেডিও। খবরের কাগজেও যুদ্ধের কথা পড়তাম। সিঙ্গাপুর থেকেই প্রকাশিত ইংরেজি দৈনিক ট্রিবিউন। পতন হলো সিঙ্গাপুরের, আমূল বদলে গেল জীবন। মুহূর্তে হয়ে গেলাম পিতৃমাতৃহীন অনাথ। তারপর উল্কার গতিতে বদলে গেল জীবনের গতি। যে জাপানিরা ছিল শত্রু, বন্ধু হলো তারা। যে ইংরেজকে জানতাম মিত্র বলে, তারা আমাদের ফেলে পালালো। ক্রমে তারাও হলো শত্রু। এ পরিবর্তন একদিনে হয়নি, এ পরিবর্তন হয়েছে তিলে তিলে। প্রথম বছরখানেক খড়কুটোর মতো ভেসে বেরিয়েছি। তারপর একদিন সিঙ্গাপুরে এলেন সাগর পাড়ের রাজপুত্র। নতুন আশার বাণী শোনালেন বজ্র নির্ঘোষে। নতুন করে গঠন করলেন আজাদ হিন্দ সরকার, আজাদ হিন্দ ফৌজ, ক্রমে ঝাঁসির রানী বাহিনী। একেবারে প্রথম যুগেই নাম লিখিয়েছিলাম আমি। তারপর ভাসতে ভাসতে আজ এসে পৌঁছেছি রেঙ্গুনের এই স্কুল বাড়িতে সৈনিক হিসেবে। সিঙ্গাপুর থেকে রেঙ্গুনের দীর্ঘ পথ। কিছুটা এসেছি ট্রেনে, কিছুটা স্টিমারে, কিছুটা পায়ে হেঁটে। কিন্তু নিদ্রাহীন রাত্রের নিস্তব্ধতায় শুধুমাত্র অতীতের স্মৃতিটুকুই নয়, হাতছানি দেয় অনাগত ভবিষ্যৎ। এই প্রচণ্ড বিপদকে অতিক্রম করতে পারবো আমরা? রেঙ্গুনের পতন হলেই কিন্তু শেষ হয়ে যাবে না এ কালো যুদ্ধ। এ লড়াই চলছে, চলবে। ব্যাংকক থেকে, সিঙ্গাপুর থেকে, প্রয়োজন হলে টোকিও থেকেও, যতদিন না ভারতবর্ষ স্বাধীন হয়। কিন্তু কিন্তু সে তো যুদ্ধের শেষ পরিণাম। আমাদের শেষ পরিণাম কি? আমরা নারী বাহিনীর এই ৩০০ সৈনিক কি নিশ্চিহ্ন হয়ে যাব রেঙ্গুন যুদ্ধে? তাই যদি নির্দেশ আসে, আমরা দুঃখিত হব না, আমরা খুশি হব। অন্তত এই দৃঢ় বিশ্বাস নিয়ে মরতে পারবো যে এর পরেও আমাদের স্বাধীনতা সংগ্রাম চলবে, যতদিন না ভারত জননী শৃঙ্খল মুক্তা হন। দেশ জননী স্বাধীন হবেনই, অচিরেই হবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। এ যে হতেই হবে। কেন? নেতাজি বলেছেন যে। এইসব চিন্তা করতে করতে ঘুম চড়ে গিয়েছিল। তারপর ভোর রাত্রে কখন ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। স্বপ্নে কিন্তু আমার অতীত জীবন ফিরে এলো না, ভবিষ্যতের আতঙ্কও নয়। স্বপ্নে দেখলাম আমার বিয়ে হচ্ছে, আলো ঝলমল বিবাহ বাসর, চার্চে নয় কিন্তু, বর আসছে ঘোড়ায় চেপে, দুলহা, মাথায় তার পাগড়ি, পায়ে নাগরা, গায়ে রঙিন কুর্তা, সানাই বাজছে নহবতখানায়। আমি আড়াল থেকে দেখছি, চিনতে পেরেছি ওকে। ওকে আমি চিনতে পেরেছি। ও যে আমার ছোট লাট। হঠাৎ কে যেন ধাক্কা মারল, ঘুমটা ভেঙে গেল আচমকা। এই আরতি, ওঠ, কখন থেকে রেভিল বাজছে? প্রচণ্ড রাগ হয়ে গেল ভাবিজির ওপর। কি দরকার ছিল ঘুমটা ভাঙাবার? ঘুম নয়, স্বপ্নটা ভেঙে গেল বলে মেজাজটা খিঁচিড়ে গেছে আমার। যে স্বপ্ন ঘুমের মধ্যে দেখছিলাম, যে সৌভাগ্য বাস্তবে আমার জীবনে কখনো হবে না, তেমন দিন আসবে না জানি, না হয় স্বপ্নের ঘোরেই অনুভব করে নিতাম সে অভিজ্ঞতা। কি ক্ষতি হতো তাতে ভাবিজির? চট করে তৈরি হয়ে নে, না হলে প্যারেডে যেতে দেরি হয়ে যাবে। সকাল 5:30টার সময় প্যারেড, ভোর 4টেয় তাই রোজ বিউগল বেজে ওঠে। প্রথম বিউগল ধ্বনি রেভিল,
আধো ঘুম আধো জাগরণে ওই সামরিক বিষাণটাই আমার চেতনায় বিবাহবাসরে সানাই রূপে বেজে উঠেছিল। ধর্মড়িয়ে উঠে বসি। সত্যিই দেরি হয়ে গিয়েছে। অন্যান্য মেয়েদের ইতিমধ্যে প্রাতকৃত্যাদি সারা হয়ে গিয়েছে। কেউ কেউ রাতের পোশাক ছেড়ে সামরিক খাকি পোশাকও পরতে শুরু করে দিয়েছে। আধ ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে নিজেকে তৈরি করে নিলাম। প্রভাতে কুচকাওয়াজ সেরে নিজের ব্যারাকে যখন ফিরে এলাম তখন বেশ বেলা হয়ে গিয়েছে। চারিদিক আলো ঝলমল করছে। স্কুলের বড় হল কামরাটায় আমাদের 48 জনের বিছানা পাতা, এক একদিকে 24 জন। প্যারেডে যাবার আগেই বিছানা গুটিয়ে রেখে যেতে হয়। মাথার কাছে পাট করে রাখা আছে রাতের বিছানা, কিট ব্যাগ, বেঞ্চের নিচে মগ এবং স্লিপার। প্যারেড শেষ হলে যে যার ব্যারাকে যাবে। দলনেত্রী লেফটেন্যান্ট থিবার্স তখন পরিদর্শন করবেন বিভিন্ন ব্যারাক। আমি তার দক্ষিণহস্ত, সঙ্গে সঙ্গে ঘুরতে হবে আমাকে। মেয়েরা যে যার বিছানার পাশে অ্যাটেনশন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে খাড়া। দলনেত্রী দেখে নেন সামরিক পরিচ্ছন্নতায় কারো কোনো ত্রুটি হয়েছে কি না। প্রথমাফিক পরিদর্শন শেষ করে লেফটেন্যান্ট থিবার্স আমাদের সকলকে সম্বোধন করে বললেন, আজ বেলা 12টায় সকলে প্যারেড গ্রাউন্ডে সমবেত হবে। গোটা ফৌজের চিফ অফ স্টাফ আমাদের এই ডিট্যাচমেন্ট পরিদর্শনে আসবেন। আমাদের পরবর্তী কার্যক্রমের সম্বন্ধে তিনি কিছু নির্দেশও হয়তো দেবেন। তোমরা 1 ঘন্টার নোটিসে রওনা হবার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। আর এ ব্যারাকের 3 জন 15 মিনিট পর আমার সঙ্গে এসে দেখা করো। সাব অফিসার আরতি নায়ার, ল্যান্স নায়ক সুভদ্রা জয়সওয়াল আর ক্যাডেট নমিতা সেনগুপ্তা। লেফটেন্যান্ট থিবার্স আমাদের স্ট্যান্ড ইজি করে চলে যেতেই আমরা পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করি। ঘনিয়ে আসে কৌতূহলী মেয়ের দল। কি ব্যাপার? আজাদ হিন্দ ফৌজের চিফ অফ স্টাফ মেজর জেনারেল J.K. ভোঁসলের স্থান সর্বাধিনায়ক নেতাজির পরেই। স্বয়ং তিনি যখন পরিদর্শনে আসছেন তখন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো নির্দেশ আছে। সম্ভবত আমাদের ভবিষ্যৎ কর্মসূচি প্রস্তুত হয়ে গেছে। দুটি সম্ভাবনার কথা সতই মনে হচ্ছে আমাদের। হয় আমাদের উপর আদেশ দেওয়া হবে রেঙ্গুন অবরোধে আমৃত্যু সংগ্রাম করে যেতে, অথবা সদল বলে বর্মার দক্ষিণাঞ্চলে হয়তো আমাদের সরে যেতে বলা হবে। যদি পশ্চাৎ অপসারণী করতে হয় তাহলে পদব্রজে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। রেলগাড়ি, ট্রাক প্রভৃতি যা কিছু যানবাহন রেঙ্গুনে আছে তা সবই জাপানিদের একান্ত প্রয়োজন সৈন্য অপসারণের কাজে। মাসের পর মাস রেঙ্গুনেই এতদিন সব কিছু সংরক্ষিত করা হয়েছিল। রেঙ্গুনে ছিল জাপানি যুদ্ধপ্রয়াসের কেন্দ্রীয় ঘাঁটি। ফলে কোনো রকম যানবাহন যে আমরা পাবো এই সম্ভাবনা খুবই অল্প। বড়জোর আইএনের ওপর মহলের কয়েকজন অফিসারের জন্য ওরা হয়তো কিছু ট্রাক পাঠাবে। শত শত মেয়ের অপসারণের উপযুক্ত যানবাহন পাঠানো ওদের পক্ষে একেবারেই অসম্ভব। পায়ে হেঁটে যেতে আমাদের আর কিছু আপত্তি নেই। একটিমাত্র আশঙ্কা এই যে প্রথমেই আমাদের যেতে হবে শত্রু সৈন্যের অভিমুখে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলা দরকার। রেঙ্গুন থেকে ব্যাংককে যদি একটি প্লেন উড়ে যায় তবে তাকে যেতে হবে সোজা দক্ষিণ পূর্ব দিকে। কিন্তু রেঙ্গুন শহরের দক্ষিণে এবং পূর্ব দিকে সমুদ্র, মার্তাবান উপসাগর। তাই হাঁটা পথে ব্যাংকক যেতে প্রথমেই আমাদের রওনা হতে হবে সিধে উত্তরমুখ রেঙ্গুন পেগু সড়ক ধরে। অন্তত 50 মাইল উত্তরমুখ চলার পর আমাদের বাঁক নিতে হবে একেবারে প্রায় উল্টো দিকে দক্ষিণ পূর্ব দিকে। ফলে প্রথম 50 মাইল আমাদের যেতে হবে যেদিক থেকে শত্রুবাহিনী এগিয়ে আসছে সেদিকেই। উপায় নেই। যতদূর সংবাদ পাওয়া গিয়েছে C4 ব্রিটিশ বাহিনীর বর্তমান অবস্থান রেঙ্গুন শহরে প্রায় 250 মাইল উত্তরে। পদব্রজে আমরা ওই প্রথম 50 মাইল পথ অতিক্রম করতে অন্তত 2 রাত্রি লাগবে আমাদের, কারণ দিনের বেলায় আমরা পথ চলতে পারবো না। সুতরাং এমন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যে আমরা 2 রাত্রি ধরে পায়ে হেঁটে যেখানে পৌঁছবো সেখানে 2 দিন ও 2 রাত্রে ঠিক সেই মুহূর্তে ব্রিটিশ সাঁজোয়া বাহিনী উত্তর থেকে এসে হাজির হবে। কারণ 200 মাইল পথ অতিক্রম করতে সাঁজোয়া বাহিনীর এর চেয়ে বেশি সময় লাগবে না। তাই আপাত দৃষ্টিতে যাকে মনে হচ্ছে পশ্চাদপসরণ,
বাস্তব ক্ষেত্রে হয়তো তা হবে শত্রু বুহের মধ্যে এগিয়ে গিয়ে ধরা দেওয়া। সুরক্ষিত রেঙ্গুন শহরে আমরা প্রতি ইঞ্চি জমি দখলের জন্য ওদের বিরুদ্ধে লড়াই করতে পারি, যাকে বলে স্ট্রিট ফাইটিং। পথের মোড়ে মোড়ে আমরা ব্যারিকেড রচনা করতে পারি, ঘরের ভেতর থেকে জানলা দিয়ে রাইফেলের নল বার করে প্রতীক্ষাও করতে পারি, মলোটোভ ককটেল ছুঁড়ে অমিত বিক্রমের ট্যাঙ্কে আগুন ধরিয়ে দিতে পারি। অথচ উন্মুক্ত প্রান্তরে ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে ট্যাঙ্ক ও আর্মার্ড কারের বিরুদ্ধে এসব কোনো প্রতিরোধই সম্ভবপর নয়। লেফটেন্যান্ট থিভার্স চলে যাওয়ার পরে সে কথাই আলোচনা হলো আমাদের মধ্যে। ল্যান্স নায়ক সুব্রত জয়সওয়াল বলে, সবই তো বুঝলাম, কিন্তু এই ব্যাপারটা এতই সহজবোধ্য যে মেজর জেনারেল ভোসলে অথবা কিয়ানি এটা খেয়াল করেননি তা কিন্তু ভাবা যায় না। নমিতাদি একটু অসহিষ্ণু হয়ে বলে ওঠেন, তা হোক, তবু যদি আমাদের উপর মার্চ করে রেঙ্গুন ত্যাগ করে যাবার আদেশ আসে, তাহলে আমাদের অভিলাষের কথা ওদের জানাতে হবে। ফৌজি আদেশ আমরা মানতে বাধ্য, কিন্তু আমাদের আশঙ্কার কথা, আমাদের ইচ্ছার কথাও আমরা জানাবো। তারপর যা আদেশ হবে তা নির্বিচারে মেনে নেব। আমার মত, এইভাবে মৃত্যুর মুখে বোকার মতো এগিয়ে যাওয়ার চেয়ে আমরা রেঙ্গুনেই থাকবো, এই স্কুল বাড়িতেই। এখান থেকে শেষ লড়াই করব আমরা। ঝাঁসির রানী বাহিনীর একটি মেয়েও জীবিত থাকতে এই স্কুল দুর্গে ব্রিটিশ বাহিনীর কেউ পদার্পণ করতে পারবে না। কি বলেন আম্মাজি? সরস্বতী গাড়িওয়াল আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠা, সবাই তাকে সমীহ করে চলে। তিনি আমাদের সকলের আম্মাজি। শুধু বয়সে নয়, একমাত্র দৈহিক ক্ষমতা ছাড়া সব বিষয়ে তিনি আমাদের সকলের ঊর্ধ্বে। সেনাবাহিনীতে যোগদানের আগে তিনি ছিলেন ব্যাংককের একটি মেয়ে কলেজের অধ্যাপিকা। দর্শনে প্রগাঢ় পাণ্ডিত্য, 4-5টি ভাষা জানতেন, মালয়ী, বর্মী, ইংরেজি ও হিন্দুস্থানি তো বটেই, এমনকি জার্মান ও ফ্রেঞ্চও। সর্বাঙ্গে একটিও অলংকার নেই। তিনি বিধবা। স্বামী আজাদি সৈন্যের উচ্চমহলের অফিসার ছিলেন, সম্মুখ যুদ্ধে প্রাণ দিয়েছেন। অত্যন্ত নিষ্ঠাবান, ভগবত বিশ্বাসী এই ভদ্রমহিলাকে তাই আমরা অকুণ্ঠ শ্রদ্ধা করতাম। তিনি বললেন, লেফটেন্যান্ট থিভার্স তোমাদের 3 জনকে ডেকেছেন। যদি তিনি আমাদের রেঙ্গুন ত্যাগ করে যাওয়ার প্রসঙ্গ তোলেন, তাহলে তোমরা এই ডিট্যাচমেন্টের সুচিন্তিত অভিমতটুকু তাকে জানিয়ে দিও। বলো, এই স্কুল বাড়িতে যতগুলি বুলেট আছে তা শত্রু সৈন্যের ওপর নিঃশেষ হওয়ার আগে আমরা এ দুর্গের পতন হতে দেব না। আমি বললাম, সবগুলি বুলেটই কিন্তু শত্রু সৈন্যের ওপর বর্ষিত হবে না আম্মাজি। কেন? ভ্রুকিঞ্চিত করে দাঁড়ান অধ্যাপিকা সরস্বতীবাই গাড়িওয়াল। আপনি ভুলে গিয়েছেন আম্মাজি, আমাদের নিজস্ব তহবিলে 300 বুলেট আছে। আমরা 300 জন আছি এখানে। স্বয়ং নেতাজির ছাড়পত্র। আম্মাজি ইমলান হাসলেন, একটি হাত বাড়িয়ে দিলেন আমার খোপার ওপর, অস্ফুটে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, স্বয়ং নেতাজির ছাড়পত্র। হঠাৎ কি যেন হলো। 48টি মেয়ে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল পুরো 1 মিনিট। কারো মুখে ভাষা নেই। ওরা সবাই জানে আমরা কি কথা বলতে চাইছি। ওদের সকলেরই মনে পড়ে গিয়েছে সেই ঘটনাটার কথা। প্রায় 6 মাস আগেকার একটি বিশিষ্ট দিন ফুটে উঠেছে আমাদের মানসপটে। সেদিন আমাদের বাহিনীর একটি মেয়ে শহীদ হয়েছিল, ঝাঁসি রানী বাহিনীর প্রথম শহীদ। বুকে রক্ত দিয়ে সে মিটিয়ে দিয়ে গিয়েছে 300 বুলেটের দাম। লক্ষ্য করে দেখলাম উর্মিলার চোখ দুটিতে জল ভরে এসেছে। গত বছর অক্টোবর মাসের কথা। তখনও কোহিমা, ইম্ফল, কালাদান উপত্যকার ইতিহাস রচিত হয়নি। আজাদ হিন্দ সরকারের প্রথম বার্ষিক সমাবর্তন উৎসবের উদ্দেশ্যে এক বিরাট সামরিক সমাবেশ হয়েছিল রেঙ্গুন শহরের সেন্ট্রাল পার্কে। প্রকাণ্ড ময়দান, কিন্তু তিল ধারণের স্থান ছিল না মাঠে। প্রায় 3000 আজাদি সৈন্য এই আনুষ্ঠানিক কুচকাওয়াজে যোগ দেয়। এছাড়া ছিল জাপানি সৈনিক ও অসামরিক লোকেরা। ঝাঁসি রানী বাহিনীতে তখন স্বেচ্ছাসেবিকার সংখ্যা প্রায় 1000।
আরও কয়েক হাজার মালয়, শ্যাম, বর্মা প্রবাসী ভারতীয় মেয়ে স্বেচ্ছাসেবিকা হবার জন্য নাম লিখিয়েছে, কিন্তু শিক্ষাদান প্রভৃতির ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায় তাদের দলে নেওয়া যায়নি। আমরা প্রায় শপাচেক মেয়ে উপস্থিত ছিলাম সেই আনুষ্ঠানিক কুচকাওয়াজে। আমরা ছিলাম দক্ষিণ ভাগের অগ্রণী দল। সামনে প্রকাণ্ড প্যান্ডেল, মানুষ ভর উঁচু, তার উপর উঠছে তেরঙা ঝান্ডা। দক্ষিণ সমুদ্র থেকে ভেসে আসছে সামুদ্রিক ঝোড়ো হাওয়া। নারকেল গাছের সারি বাড়িয়ে বাড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে নত হয়ে। আকাশে ভাসছে শরৎকালের তুলোপেজা মেঘ। পশ্চাৎপটের সেই সুনীল চালচিত্রের সম্মুখে গর্বোন্নত শির তিরঙ্গা ঝান্ডার কি বাহার! মণ্ডপের ওপর বসেছেন প্রধান প্রধান জাপানি জেনারেল, কিকানের প্রতিনিধিবৃন্দ, জেনারেল ইয়ামামোতো, ইসোডা এবং কাগাওয়া। বসে আছেন বর্মার রাষ্ট্রপ্রধান ডক্টর বাম, সিএনসি জেনারেল উং সাং এবং পররাষ্ট্র সচিব মসিয়ে থাকিন নু। এছাড়া রেঙ্গুন শহরের অনেক বিশিষ্ট অতিথি, নগর প্রধান, বিশিষ্ট ফুঙ্গি এবং আজাদ হিন্দ ফৌজের সর্বোচ্চ অফিসারবৃন্দ। সবচেয়ে বড় কথা, মধ্যমণি স্বয়ং নেতাজি। প্রথমেই জাতীয় সঙ্গীত গীত হলো। বিরাট জনমণ্ডলী নতমস্তকে ভারতীয় মুক্তি ফৌজের জাতীয় সঙ্গীতকে সম্মান জানালো। আমরা অনেকেই চর্মচোখে ভারতবর্ষকে দেখিনি, মনুষ্যচোখে দেখতে থাকি सूरज बनकर जग पर चमके ভারত নাম সুভাগা। তারপর মাইকের সামনে এগিয়ে এলেন নেতাজি। সেদিন বুঝতে পারলাম কি জাদু আছে তার কণ্ঠে, যাতে লক্ষ লক্ষ মানুষ মন্ত্রমুগ্ধের মতো তার আজ্ঞাবহ হয়ে পড়ে মুহূর্তে। যুগ যুগ ধরে কত দেশে কত সৈন্যদলকেই তো তাদের সর্বাধিনায়ক উদ্বুদ্ধ করতে বক্তৃতা দিয়েছেন। আলেকজান্ডার, সিজার, হ্যানিবল, নেপোলিয়ান, কে নয়? সকলেই সৈন্যদলকে প্রতিশ্রুতি দিয়েছেন নানাভাবে। বলেছেন, আমার পতাকা দলে সমবেত হও, আমি তোমাদের নিয়ে বিশ্বজয় করব, তোমাদের সামনে খুলে দেব বিজিত রাজ্যের স্বর্ণভাণ্ডার। কিন্তু এমন উল্টো কথা কে কবে বলেছে? কোন দেশে কোন কালে সৈন্যদের সম্বোধন করে সর্বাধিনায়ক বলতে সাহস পেয়েছেন? তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতি আমি দিচ্ছি না, প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের অজাত সন্তান সন্ততিকে। তাদের স্বাধীনতা দেব আমি, বিনিময়ে চাইছি আজ তোমাদের বুকের রক্ত। কে বলতে পেরেছে? বন্ধুগণ, সৈন্যগণ, আপনাদের রণনীতি হবে দিল্লি চলো, চলো দিল্লি। জানি না আমরা কতজন এই মুক্তি সংগ্রাম সমুদ্র অতিক্রম করে সশরীরে ভারতবর্ষে গিয়ে পৌঁছব, কিন্তু এ কথা ধ্রুব সত্য যে আপনার আমার মৃত্যু হলেই অন্তিমে আমাদের বাহিনী জয়যুক্ত হবেই। আমাদের রণক্লান্ত অবশিষ্ট সেনাদল ব্রিটিশ সাম্রাজ্যের মহাশ্মশান অতিক্রম করে অচিরেই একদিন দিল্লির লালকেল্লায় বিজয় কেতন ওড়াবে। কে বলতে পেরেছে? আমি শুধু এই প্রতিশ্রুতি দিতে পারি যে সুখে দুঃখে আনন্দে বিষাদে পরাজয়ে বিজয়ে সর্বাবস্থায় আমি আপনাদের পাশে পাশে থাকব। আপাতত আমি আপনাদের ক্ষুধা, তৃষ্ণা, দৈহিক যন্ত্রণা, দুঃসহ অভিযান এবং শহীদের মহামৃত্যু ছাড়া আর কিছুই দিতে পারছি না। আমাদের মধ্যে কে কে যুদ্ধাবসানে বেঁচে থেকে স্বাধীন ভারতবর্ষকে দেখতে পাবে সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে শতাব্দীর শৃঙ্খলিতা ভারত জননী স্বাধীন হবেনি, স্বাধীন হবেনি। আর সেই আজাদি অর্জনে আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত অকপটে দান করে যাব। ঈশ্বর, তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন মাথা উঁচু রেখে মৃত্যুবরণের শৌর্য থেকে বঞ্চিত না হই। শেষ হলো নেতাজির উদাত্ত কণ্ঠস্বর। হাজার হাজার মানুষ স্তব্ধ, ভাবাবিষ্ট, তাদের চোখে জল, একটি শব্দ উঠছে না কোথাও। 8 মিনিট পরে
যেন সম্বিত ফিরে পেয়ে সমস্ত ময়দান সমস্বরে পুকার দিয়ে ওঠে, নেতাজি জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ, জয় হিন্দ। এবার শুরু হবে মার্চ পাস্ট। সৈন্যদল মার্চ করে নেতাজি সম্মুখ দিয়ে সামরিক অভিবাদন জানিয়ে চলে যাবে। লেডিস ফার্স্ট আইন অনুসারে কিনা জানি না, সবার আগে যাবে ঝাঁসির রানী বাহিনীর 500 মেয়ে। লেফটেন্যান্ট জানকী থিভার্সের কণ্ঠে ধ্বনিত হল, অ্যাটেনশন! 500 নারী সৈনিক মুহূর্ত মধ্যে আত্মস্থ হয়ে দাঁড়ালো। ফৌজি আদেশ এলো, সামরিক অভিবাদন জানানোর ভঙ্গিতে মঞ্চে সম্মুখ দিয়ে মার্চ করে চলে যাও। রৌদ্র করজ্জ্বল সুনীল আকাশের তলায় কি সুন্দর আয়োজন! রেগুন শহরের ছেলে মেয়ে বুড়ো বাচ্চা দলে দলে সমবেত হয়েছে উৎসবের সাজে। মাঠের বাইরে সুলেফায়ার ধারে চানাচুর, বেলুন আর আইসক্রিম বিক্রি হচ্ছে। মনে হচ্ছে না যে আমরা একটা মরণপণ যুদ্ধের মধ্যে বাস করছি। মাঠের বাইরে গাছের ওপরে উঠেছে অনেকে আমাদের মার্চ পাস্ট দেখতে। নারী সেনাবাহিনী এর আগে কখনো দেখেনি বর্মার মানুষ। মাথা উঁচু রেখে বাম হাতে রাইফেল নিয়ে এবং ডান হাতে তাকে স্পর্শ করে আমরা আইজ রাইট করলাম। গুড় করে বেজে উঠল ফৌজি ড্রাম। নেতাজির এক ধাপ নিচে দাঁড়িয়ে আছেন ঝাঁসির রানী বাহিনীর সর্বাধিনায়িকা ডক্টর ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। পেছনের সারিতে মেজর জেনারেল ফোসলে, জামান কিয়ানি, শাহনওয়াজ খান, চ্যাটার্জি প্রভৃতিরা। এক এক সারিতে আমরা 3 জন। দলের সম্মুখে দলনেত্রী লেফটেন্যান্ট থিভার্সের হাতে সামরিক পতাকা, তারপরে ব্যান্ড পার্টি, আমরা তার পেছনে। মোরাল ভঙ্গিতে আমাদের প্রথম পদক্ষেপের সঙ্গে রৌদ্র করজ্জ্বল মাঠের আকাশ বাতাস মথিত করে জেগে উঠল এক তীব্র আর্তনাদ। জাপানি সাইরেন, বিমান আক্রমণের সংকেত। মৌমাছির চাকে যেন ঢিল পড়ল, মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ল মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। লোকজন হাঁকাহাঁকি ডাকাডাকি করছে। অসামরিক দর্শকদের মজা দেখা মাথায় উঠল। প্রাণ ভয়ে ছুটছে কেউ সঙ্গিনীর হাত ধরে বাচ্চাকে কোলে তুলে নিয়ে। গেটটার কাছে চাপ ভিড়। ভগবান রক্ষা করেছেন, চাপের চোটে ভেঙে পড়ল বেড়াটা। বন্যা বিরোধী বাঁধ ভেঙে পড়ার পর যেন জলস্রোত। অদূরে জাপানি বিমানঘাঁটি থেকে এক ঝাঁক জঙ্গি বিমান আকাশে উঠল। প্যারেড গ্রাউন্ডকে চক্রাকারে বেষ্টন করে উঠে গেল নীল আকাশের দিকে। মিলিয়ে গেল ক্রমে পূর্ব দিগন্তে শত্রু বিমানের সঙ্গে মোকাবিলা করতে। মাঠ ভেঙে জাপানি সৈন্যের দল ছুটেছে পরীক্ষার দিকে, নিরাপদ আশ্রয়ের সন্ধানে, প্রাণধারণের তাগিদে কাজ। লক্ষ্য করে দেখলাম জাপানি জেনারেল নেতাজির কর্ণমূলে কিছু একটা নিবেদন করলেন। নেতাজি নির্বিকার প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে আছেন অভিবাদন গ্রহণের সামরিক ভঙ্গিমায়। পর মুহূর্তে দেখলাম মণ্ডপের ওপরটা অর্ধেক খালি হয়ে গেল। জাপানি ও বর্মী সামরিক অফিসারের দল রুদ্ধশ্বাসে ছুটছেন পরীক্ষার দিকে। শুধুমাত্র আজাদ হিন্দ বাহিনীর সকলে দাঁড়িয়ে আছেন নিস্পন্দ হয়ে। বিপদসূচক সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদ থামতেই কানে গেল আমাদের ব্যান্ড পার্টির তালে তালে বাজনা। এতক্ষণ সাইরেনের শব্দে চাপা পড়েছিল সেটা। চতুর্দিকে ব্যস্ততা, ছোটাছুটি, দৌড়। শুধুমাত্র আমরা কটি প্রাণী সার বেঁধে চলেছি মরাল পদক্ষেপে। আর শুধুমাত্র প্যান্ডেলের ওপর দাঁড়িয়ে আছেন মুষ্টিমেয় কয়েকজন আজাদ হিন্দ ফৌজের অফিসার, পাথরের মূর্তির মতো। মাঝখানে নেতাজি। মিনিট 4-5 মধ্যে এসে গেল এক ঝাঁক শত্রু বিমান, বোমারু আর ফাইটার। উত্তর দিক থেকে। প্রথমে মনে হলো বহু উঁচুতে রয়েছে তারা, সূর্য সাক্ষী এক ঝাঁক চিরের মতো। তারপর একে একে বিদ্যুৎ গতিতে তারা ছোঁ মেরে নেমে এলো রেঙ্গুন শহরকে লক্ষ্য করে। আমেরিকান আর ব্রিটিশ বৈমানিকের সেনদৃষ্টিতে নিশ্চয়ই ধরা পড়েছে সেন্ট্রাল পার্কের এই লোভনীয় জনসমাবেশ। সব খাকি পোশাক। একটি মাত্র বোমার আঘাতে 1 ব্যাটালিয়ন সৈন্য নিশ্চিহ্ন করে দেবার দুর্লভ সুযোগ হাতছানি দিয়েছে দুঃসাহসী বৈমানিককেও। এদিকে জাপানি পাইলটের দলও মৃত্যুভয় তুচ্ছ করে এসে পড়েছে ওদের ওড়ার পথে। প্যারেড গ্রাউন্ডের ওপরের আকাশে অদৃষ্টপূর্ব এক বিমান যুদ্ধ শুরু হয়ে গেল। মেশিন গানের গুলি বিনিময় হচ্ছে ঊর্ধ্ব আকাশে।
সুবুদ্ধি বলে এ সময় পরীক্ষার নিরাপদ আশ্রয়ই একমাত্র কাম্য, অথচ নেতাজি নিশ্চল দাঁড়িয়ে আছেন। ফলে লেফটেন্যান্ট থিভার্সও আমাদের ডিসপার্সের অর্ডার দিতে পারছেন না। ঝাঁসির রানী বাহিনীর মেয়েরা অচঞ্চল পদক্ষেপে নিরুদ্বিগ্ন ভঙ্গিতে মার্চ পাস্ট করে যাচ্ছে একে একে, সারির পর সারি, যেন কিছুই হয়নি, যেন বাইরের দুনিয়ার প্রতি তাদের কোনো খেয়ালই নেই। হঠাৎ একটি ফাইটার শত্রু বিমান চূড়ান্ত দুঃসাহসিকতায় দলছুট হয়ে ছো মেরে নেমে এলো প্যারেড গ্রাউন্ডের দিকে, যেন সুইসাইড স্কোয়াডের পাইলট। মাটি থেকে মাত্র 50 ফুটের মধ্যে এসে গেল বিমানখানা, প্রায় সুলিফার সোনালি চূড়ার গায়ে লাগে আর কি। তীব্র বেগে এগিয়ে এলো মেশিন গানিং করতে করতে। প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম কোণের একটি বিমানধ্বংসী এক এক কামানো ক্রোধে গর্জে উঠল তৎক্ষণাৎ। শত্রু বিমানটি এত নিচে নেমে এসেছে যে বিমানধ্বংসী কামানকে মুহুর্মুহু গোলাবর্ষণ করতে হচ্ছে প্রায় একেবারে জমির সমান্তরালে। তারই একটি গোলা এসে লাগলো আমাদের বাহিনীর একটি মেয়ের মাথায়। ডিরেক্ট হিট। মুহূর্তে কাঁধ থেকে মেয়েটির মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। শুধু তাই নয়, মুন্ডুটার চিহ্ন মাত্র খুঁজে পাওয়া গেল না। রক্তাপ্লুত তার দেহটি লুটিয়ে পড়ল মণ্ডপের সম্মুখে। এক অঞ্জলি রক্তের অর্ঘ্য সে যেন রেখে গেল নেতাজির উদ্দেশ্যে তার শেষ প্রণতি। আমাদের লাইন ভাঙল না। কেউ আইজ রাইটকে আইজ লেফট করে এক নজরও দেখে নিল না ঠিক মণ্ডপের নিচে কাটা পাঁঠার মতো ওই যে কবন্ধটা থরথর করে কাঁপছে, সেটা কার দেহাবশেষ? তাল কাটল না পদক্ষেপে কিংবা ড্রামের কাঠিতে। একই ভঙ্গিতে একই ছন্দে আমরা এগিয়ে গেলাম সামরিক অভিবাদন জানিয়ে। দুটি স্বেচ্ছাসেবিকা স্ট্রেচারে করে কবন্ধটাকে সরিয়ে নিয়ে গেল। কেউ ফিরেও তাকালো না সেদিকে। শুনেছি সেই শত্রু বিমানটিতে 6টি মেশিনগান ছিল, বড় ফাইটার বিমান। ওরা যদি মেশিনগান চালাবার সুযোগ পেত তাহলে নেতাজি এবং ঝাঁসির রানী বাহিনীর মেয়েদের মৃত্যু ছিল অবধারিত। তাই বিমানধ্বংসী কামানের সৈনিক নিরুপায় হয়েই ওভাবে মাটি সই করে গোলা ছুঁড়তে বাধ্য হয়েছিল, যার ফলে শত্রু বৈমানিক মেশিনগানের বোতামে হাত ছোঁয়াবার সুযোগই পায়নি। বিমানধ্বংসী কামানের বুহ ভেদ করে আত্মরক্ষাতে ব্যাপৃত থাকতে হয়েছিল তাকে। অর্থাৎ বলা যায় আমাদের দলের সেই মেয়েটি জীবন দিয়ে পরোক্ষভাবে জীবন দিয়ে গিয়েছে আমাদের এবং আমাদের প্রিয় নেতাজির। জানি আপনারা জানতে চাইবেন মেয়েটির নাম। বিশ্বাস করুন, তার নামটা ভুলে গিয়েছি। শতাব্দীর 1/4 অতিক্রান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে। ইরাবতী চিন্দুইন দিয়ে অনেক জল বয়ে গিয়েছে তারপর। তাই সেই মেয়েটির নামটাও আজ ঝরা পাতার চেয়েও অকিঞ্চন। আর ভেবে দেখুন, মনে রাখলেই বা কী হতো? ঝাঁসির রানী বাহিনীর সেই প্রথম শহীদের নামে তো আর আপনারা কোনো শহীদ মিনার তৈরি করতেন না, তথাকথিত বিনা রক্তপাতে স্বাধীন ভারতবর্ষে। অনুষ্ঠানের শেষে সংবাদ এলো লেফটেন্যান্ট থিভার্সকে ডেকে পাঠিয়েছেন স্বয়ং সর্বাধিনায়ক। আমি ছিলাম দলনেত্রীর দক্ষিণ হস্ত, তাই সঙ্গে গিয়েছিলাম। আর তাই সেই জনন্তেক আলাপচারী সকর্ণে শুনবার দুর্লভ সৌভাগ্য হয়েছিল আমার। নেতাজি যে ছাড়পত্র দিয়েছিলেন তা সকর্ণে শুনেছিলাম। এ আমার প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। প্যারেড গ্রাউন্ড তখন প্রায় নির্জন। গেটের সামনে খান 10-12 গাড়ির কনভয়, জিপ আর ওয়েপেন ক্যারিয়ার। সামনের দিকে দ্বিতীয় গাড়িখানার বনেটে সর্বাধিনায়কের পতাকা। দাঁড়িয়ে আছেন পাশাপাশি নেতাজি, মেজর জেনারেল জামান কিয়ানি, কর্নেল হাবিবুর রহমান এবং চিফ অফ স্টাফ। আমরা দুজনে গিয়ে দাঁড়ালাম ওদের সামনে। সসম্মান সামরিক অভিবাদন করলাম। নেতাজি প্রশ্ন করলেন ওই মেয়েটির সম্বন্ধে, কী নাম, পরিচয়, কোথায় বাড়ি, রেঙ্গুনে কেউ আত্মীয় স্বজন আছে কি না। পাশেই দাঁড়িয়েছিলেন অল্প বয়সী একজন তরুণ, অসামরিক বেশে। একটি নোট বইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট হ্যান্ডে নোট নিচ্ছিলেন তিনি। পরে শুনেছি তার নাম ভাস্করন।
কেরালার মানুষ, নেতাজির স্টেনো। নেতাজি আদেশ দিলেন পূর্ণ সামরিক মর্যাদায় যেন মেয়েটির অন্তিম কার্য সম্পন্ন করা হয়। বললেন তাকে যেন সমস্ত সময়সূচি পূর্বাহ্নেই জানানো হয়, যাতে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন সৎকারের সময়। তারপর বললেন, ভেবেছিলাম আজাদ হিন্দ ফৌজ ইম্ফল আক্রমণ শুরু করলে তোমাদের বাহিনীকে মেমিউতে পাঠিয়ে দেব। সেখানকার হাসপাতালে তোমরা সেবা শুশ্রূষা করা শিখবে। কিন্তু আজকের ঘটনায় আমি মতটা বদলেছি। তোমাদের দুটি ভাগে ভাগ করা হবে। এক শ্রেণীর কাজ হবে হাসপাতালে সেবা শুশ্রূষা করা, আর দ্বিতীয় দলের কাজ হবে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করা। কিন্তু তা হলেও প্রত্যেকটি রানীকে রাইফেল চালানো এবং নার্সিং শিখে রাখতে হবে। ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথনের কাছ থেকে তোমরা বিস্তারিত আদেশ পাবে। আমরা দুজনেই একসঙ্গে স্যালুট করলাম। নেতাজি জিপের দিকে ফিরছিলেন। হঠাৎ কী ভেবে আবার এলেন। বললেন, তোমরা যে দুর্জয় সাহসের পরিচয় দিয়েছ তাতে আমি গর্বিত। আমি বিশ্বাস রাখি তোমাদের এই সাহস শেষ দিন পর্যন্ত অটুট থাকবে। আমরা দুজন অ্যাটেনশনের ভঙ্গিতে নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকি। মেজর জেনারেল ভোসলে একবার চকিতে তার হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলেন। বোধ করি ওদের কোনো জরুরি কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, এ তারই ইঙ্গিত। নেতাজি কিন্তু সেই ইঙ্গিতে ভ্রুক্ষেপও করলেন না, বরং আমাদের দিকে আর এক পা এগিয়ে এসে বললেন, আমার ভাষণে একটু আগেই বলেছি, আজ আমি তোমাদের কিছুই দিতে পারবো না। ক্ষুধা, তৃষ্ণা আর মৃত্যুই শুধু উপহার দিতে পারি। কিন্তু আজ তোমরা যে মৃত্যুঞ্জয়ী বীরত্বের পরিচয় দিয়েছ, তারপর তোমাদের এখনই কিছু একটা পুরস্কার দেওয়া উচিত, তাই নয় কি? আমরা দুজনে যেন ব্রোঞ্জে গড়া দুটি নারী মূর্তি। নেতাজি তার সহকর্মীর দিকে ফিরে বললেন, মেজর জেনারেল ভোঁসলে। ক্লিক করে জুতোর নালে নালে শব্দ উঠল। আজাদ হিন্দ বাহিনীর চিফ অফ স্টাফ অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়েছেন সর্বাধিনায়কের আদেশের অপেক্ষায়। জেনারেল ভোসলে, আমি নিজে সশরীরে পৌঁছতে পারি আর নাই পারি, কলকাতা শহরে যদি কোনো দিন আজাদ হিন্দ বাহিনী প্রবেশ করে, তবে এই ঝাঁসির রানী বাহিনী থাকবে তার পুরোভাগে। এ আমার অপরিবর্তনীয় আদেশ। লিখে রেখো তোমার নোট বইতে। চিফ অফ স্টাফ সামরিক অভিবাদন করলেন। ভাস্করন কয়েকটি পেন্সিলের আঁচড় কাটলেন তার নোট বইতে। বিশ্বাস করুন, আমার সমস্ত শরীরের মধ্য দিয়ে এক বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। কলকাতা শহর আমি দেখিনি, শুনেছি নেতাজি নাকি এককালে তার নগর প্রধান ছিলেন। শুনেছি সিঙ্গাপুরের চেয়েও নাকি বড় সে শহর। আমি কল্পনায় দেখতে পাচ্ছিলাম সিঙ্গাপুরের ব্যাটারি রোডের চেয়েও চওড়া অজানা কলকাতার কোনো অচেনা রাজপথ দিয়ে বিজয় উল্লাসে মার্চ করে চলেছে মুক্তি ফৌজ। আর তার পুরোভাগে চলেছি রণক্লান্তা রক্তস্নাতা আমরা কজন ভারতীয় নারী, ঝাঁসির রানীর উত্তর সাধক। ওপরের বাতায়ন থেকে, অলিন্দ থেকে মুহুর্মুহু পুষ্পবৃষ্টি হচ্ছে। দুর্বোধ্য কলকাতাইয়া ভাষায় ওরা আমাদের অভিনন্দন জানাচ্ছে। আর প্রত্যুত্তরে আমরা বলছি, নেতাজি জিন্দাবাদ, বলছি জয় হিন্দ। সংবাদ ফিরে পেলাম নেতাজির কণ্ঠস্বরে। লেফটেন্যান্ট থিবার্সের দিকে ফিরে উনি বললেন, কই, তুমি তো কিছু বললে না? লেফটেন্যান্ট থিবার্স সসম্ভ্রমে বললেন, এই অমূল্য দান ঝাঁসির রানী বাহিনীর পরম গৌরব, কিন্তু এদের তরফ থেকে আমার একটি ভিক্ষা আছে। ভিক্ষা? ভ্রুকুঞ্চিত হলো নেতাজির। নিজে তিনি কখনো কারো কাছে কিচ্ছু চাইতেন না। তার কাছে কিছু চাইলেও তিনি ক্ষুণ্ণ হতেন, কারণ হৃদয় উদার হলে কি হয়, আর্থিক অসঙ্গতি তার লেগেই ছিল। আপনারা জানেন কি না জানি না, জার্মানিতে থাকতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য নেতাজি ফুরারের কাছ থেকে অর্থ সাহায্য নিতে বাধ্য হয়েছিলেন। স্বাধীন ভারতের তরফ থেকে ঋণ গ্রহণ করেছিলেন তিনি। পূর্ব এশিয়াতেও তাকে অর্থকৃচ্ছতায় ভুগতে হয়েছে। তবু তিনি ওরই ভিতর থেকে 1944 সালে টোকিওতে জার্মান রাষ্ট্রদূতের হাতে আজাদ হিন্দ সরকারের তরফে 5 লক্ষ ইয়েন জাপানি মুদ্রায় পরিশোধ করেছিলেন।
ঋণ শোধের প্রথম কিস্তি। ঘটনাচক্রে অবশ্য সেই শেষ কিস্তি, কারণ স্বাধীন ভারত আর বাকিটা শোধ দেয়নি। যাক, যা বলছিলাম। ভ্রুকুঞ্চিত করলেও নেতাজি বলেন, বেশ, বলো। আপনার কাছে আমি 500 বুলেট ভিক্ষা করছি। এই যুদ্ধে কি প্রচণ্ড আয়াসে আপনি যুদ্ধের উপকরণ সংগ্রহ করছেন তা আমি জানি, তবু নিতান্ত নিরুপায় হয়েই আপনার কাছ থেকে এই 500 বুলেট ভিক্ষা চাইছি আমি। নেতাজি বেশ একটু চিন্তিত হয়ে পড়েছেন যেন। চিন্তিত নন, কৌতূহলী। বলেন, এত বুলেট নিয়ে কী করবে তোমরা? আমার বাহিনীর প্রতিটি মেয়েকে একটি করে তাজা বুলেট উপহার দেব। সে বুলেট শত্রুর উপর বর্ষিত হবে না। জীবন্ত ধরা পড়ার উপক্রম হলে সেটা নিজের ওপর ব্যবহার করার ছাড়পত্র চাই আমি। দৃশ্যটা আজও স্পষ্ট দেখতে পায়। পুরো একটি মিনিট নেতাজি কোনো জবাব দেননি। দূর দিগন্তের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন নির্বাক। তারপর সামরিক নিয়ম লঙ্ঘন করে হঠাৎ জানকীদের মাথার ওপর হাতটা রাখলেন নিতান্ত ঘরোয়া ভঙ্গিতে। অস্ফুটে যেন কিছু বললেন, মন্ত্রোচ্চারণ না আশীর্বাদ। পর মুহূর্তে শক্ত হয়ে দাঁড়ালেন, টেনে নিলেন হাতখানা। নেতাজির বর্মের মধ্যে মিলিয়ে গেলেন দরদি সমাজসেবক দার্শনিক সুভাষচন্দ্র। এক লাফে উঠে গিয়ে বসলেন জিপে। আমাদের দিকে ফিরে স্পষ্ট উচ্চারণ করে শুধু বললেন, গ্র্যান্টেড। কনভয় চলে গেল সামনের সড়ক দিয়ে ধুলোর ঝড় তুলে। আমরা তখনও স্যালুট করে দাঁড়িয়ে আছি দুজন। কি যেন বলছিলাম? হ্যাঁ, লেফটেন্যান্ট থিবার্সের আদেশ অনুসারে আমরা 3 জন এসে উপস্থিত হলাম তার অফিস ঘরে। আমি, ল্যান্স নায়ক সুভদ্রা জয়সওয়াল আর ক্যাডেট নমিতা সেনগুপ্তা। সুভদ্রা আমারই সমবয়সী। নমিতাদি বয়সে আমার চেয়ে বছর 10 বড়। নমিতাদি মৌলমিনী ছিলেন যুদ্ধের আগে। ওর স্বামীর ছিল কাঠের ব্যবসা। বর্মা থেকে সেগুন কাঠ চালান দিতেন কলকাতার বাজারে। যুদ্ধের ডামাডোলে ব্যবসা উঠে গেল। স্বামী স্ত্রী দুজনেই নাম লেখালেন আজাদি ফৌজে। স্বামী সুবিনয় সেনগুপ্ত একেবারে প্রথম দলে চলে গিয়েছিলেন সম্মুখ রণাঙ্গনে, সুভাষ ব্রিগেডে। হাকাফলম অঞ্চলে যুদ্ধ করেছিলেন তিনি। মাঝে মাঝে নমিতাদির কাছে তার চিঠি আসতো। সেদিনটা নমিতাদির ক্যালেন্ডারে লাল তারিখে দাগ দেওয়া। সুভদ্রা আমারই বয়সী, আমারই মতো অবিবাহিতা, অথচ মজা হচ্ছে ওর ডাক নাম ভাবিজি। আমাদের রানীবাহিনীর সবাই ওকে ডাকে ভাবিজি বলে। একটি কুমারী মেয়েকে এমন অদ্ভুত নামে কেন ডাকে সবাই তা জানি না, তবে ও কিন্তু একটুও রাগ করত না। ভারী মিষ্টি স্বভাব ছিল ওর। তাছাড়া ওই ভাবিজি ছিল আমাদের বাহিনীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে। পাতলা ছিপছিপে গড়ন, এক মাথা ঘন কালো চুল, গায়ের রং ছিল মেমিদের মতো। আর সবচেয়ে সুন্দর ওর দুটি চোখ। কাজল আমরা কেউই দিতাম না চোখে, কিন্তু বিনা কাজলেই ওর চোখ দুটি কাজল কালো বলে মনে হতো। সব সময় সে হাসছে, না হয় গুনগুন করে গান গাইছে। তাকে জিজ্ঞাসা করেছিলাম তার এই ভাবিজি নামটা এলো কোথা থেকে। সুভদ্রা হাসত, বলতো, গান্ধী ব্রিগেডের কোনো কোম্পানিতে ওই বুঝেছিল একমাত্র মেয়ে নার্স, তাই সব জওয়ান ভাইরা ওকে ওই নামটা উপহার দিয়েছিল। নাম ধরে তো আর ডাকতে পারে না, দিদি টিদি কিছু একটা পাতাতেই হয়, তাই ওরা সবাই দুষ্টুমি করে ওর সঙ্গে বৌদি পাতিয়েছিল। আমি বলতাম, ছেলেদের রুচি আছে, ওই বৌদি নামটাই তোকে সবচেয়ে বেশি মানায়। এখন দরকার শুধু উপযুক্ত একজন দাদার। সুভদ্রা তার কুন্দ শুভ্র একসার দাঁত বার করে হাসত, বলতো, ওই দাদাটি এখনো জুটেনি, কি দুঃখের কথা বল। আমি হাসতাম, বলতাম, বেশ, আমি না হয় সেটা জোগাড় করে দেব। ও হেসে বলতো, তোর তো সম্বল কুললে ওই একজন, ওই ছোট লাট। পারবি ছোট লাটকে প্রাণ ধরে আমাকে দিয়ে দিতে? ধুম করে এক কিল বসিয়ে দিতাম আমি ওর প্রশ্নের জবাবে। আম্মাজি সরস্বতীবাই বিধবা,
সন্তান সন্ততি স্বামী ছিলেন গান্ধী ব্রিগেডের সহকারী কমান্ড্যান্ট মেজর BJS গারেওয়াল। মালয়ের গান্ধী ব্রিগেডের ট্রেনিং ক্যাম্পে এবং ইম্ফল অভিযানের প্রথম পর্যায়ে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। পালেল বিমানঘাটে আক্রমণ ও বিধ্বস্ত করায় তার যথেষ্ট অবদান আছে। তারপর কোনো এক বিচ্ছিন্ন খণ্ডযুদ্ধে তিনি নাকি নিশ্চিহ্ন হয়ে যান। যুদ্ধাবসানে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। নিষ্ঠাবান আম্মাজির স্বামীর সৎকারী হয়নি তাই। উনি ছিলেন দর্শনের ছাত্রী, প্রগাঢ় পাণ্ডিত্য। পাষাণের মতো এ আঘাত গ্রহণ করেছেন অবিচল চিত্তে। আমরা তিনজনের দলনেত্রীর ঘরে এসে উপস্থিত হলাম। মিসেস থিভার্স আমাদের বসতে বললেন। আয়াকে ডেকে এক পট চায়ের অর্ডার দিলেন আর বিস্কিট। জানকীদি বলেন, আপনাদের কেন ডেকেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজের সকালে এই চূড়ান্ত আদেশ এসেছে, রেঙ্গুনের পতন অবশ্যম্ভাবী। তার মানে যুদ্ধ কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। আমাদের কেন্দ্রীয় ঘাঁটি রেঙ্গুন থেকে ব্যাংককে সরিয়ে নেওয়া হচ্ছে মাত্র। নিঃশ্বাস নেবার জন্য মিসেস থিভার্স এক মুহূর্ত থামতেই ল্যান্ডস্নেক ভাবিজি বলে ওঠে, আমাদের কিন্তু মনে হচ্ছিল আমরা এখানে থেকে গেলেই ভালো করতাম। ভ্রুকুঞ্চিত হয় মিসেস থিভার্সের। বলেন, কেন এমন কথা মনে করার মানে? এখানে থাকলে আমরা শেষ সৈনিক পর্যন্ত লড়াই করতে পারতাম, কিন্তু খোলা মাঠের মাঝখানে সাঁজোয়া বাহিনীর সঙ্গে। বাধা দিয়ে লেফটেন্যান্ট থিভার্স বলে ওঠেন, কে বলেছে আপনাদের খোলা মাঠে দাঁড়িয়ে ট্যাঙ্কের সঙ্গে যুদ্ধ করতে হবে? আমরা তো রাতারাতি পশ্চাদপসরণ করছি মাত্র। যুদ্ধক্ষেত্রে এগিয়ে যেতে তো বলা হচ্ছে না। আমরা ম্যাপ সঙ্গে নিয়ে গিয়েছিলাম, সেটা বিছিয়ে আমাদের যুক্তিগুলি পেশ করতে থাকি, কিন্তু মাঝপথেই আমাদের থামিয়ে দিয়ে উনি বলেন, আপনারা ভুল বুঝেছেন, পায়ে হেঁটে আপনাদের যেতে হবে না। জাপানি কিকান অফিস থেকে আমাদের জন্য একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা হয়েছে। স্পেশাল ট্রেন? আমরা অবাক হয়ে যাই। আয়া 4টি কাপ, টিপট আর বিস্কুটের একটি থালা রেখে গিয়েছিল। গৃহকর্ত্রী সুনিপুণ হাতে আমাদের চা ঢেলে দিলেন। দুধ আর চিনির পাত্র এগিয়ে দিয়ে বললেন, হেল্প ইউর সেলভস। নিজেও একটি পেয়ালা টেনে নিয়ে বেশ খোশমেজাজে গল্প করার ভঙ্গিতে বলেন, তাহলে খুলেই বলি, এর মধ্যে অনেক ব্যাপারও হয়ে গিয়েছে। লেফটেন্যান্ট থিভার্সের কাছ থেকে পরিস্থিতিটা পরিষ্কার করে নেওয়া গেল। নেতাজি স্বয়ং নাকি প্রথমটায় রেঙ্গুন ত্যাগ করে যেতে অসম্মত হয়েছিলেন। তার ইচ্ছা ছিল হয় এখানে আমৃত্যু যুদ্ধ করবেন অথবা ধরা দেবেন। শেষে তার সমর সচিবদের একান্ত অনুরোধে তিনি শহর ত্যাগ করে যেতে সম্মত হয়েছেন। জাপান সরকার নেতাজির জন্য একটি বিশেষ প্লেন পাঠিয়ে দিতে চাইলেন, কিন্তু বিমানযোগে রেঙ্গুন ত্যাগ করতে রাজি হননি নেতাজি। তিনি জানতেন যে বিমানযোগে যদি তিনি চলে যান তাহলে ঝাঁসির রানী বাহিনীর রেঙ্গুনস্থ এই 300 মেয়ে শত্রুপক্ষের হাতে বন্দী হবে। সেটা কিছুতেই হতে দেবেন না তিনি। তাই নেতাজি জাপানি মন্ত্রী হাচাইয়ার কাছে সংবাদ পাঠালেন, বিমানের পরিবর্তে তিনি একটি ট্রেন চাইছেন, যাতে রানী বাহিনীর মেয়েদের নিয়েই তিনি রেঙ্গুন ত্যাগ করতে পারেন। হাচাইয়া রাজি হলেন, কিন্তু তিনি বলে পাঠালেন, জাপান সরকারের ইচ্ছা নেতাজি স্বয়ং তার প্রধান সহচরদের নিয়ে মোটর যোগে রওনা দিন। এই গাড়ির ক্যারাভান আজ সন্ধ্যার মধ্যেই নেতাজির আবাসে হাজির হবে এবং সন্ধ্যা 7টায় রেঙ্গুন ত্যাগ করবে। 5খানি রেক সমেত একটি ইঞ্জিনও তৈরি থাকবে রাত 7:30টায়। রেঙ্গুন স্টেশনের অদূরে লোকোশেডে রানী বাহিনীকে নিয়ে সে ট্রেন রওনা হবে রাত 8টায়। নেতাজি এ প্রস্তাবে রাজি হলেন, কিন্তু তিনিও আবার বলে পাঠালেন রাত 7টায় তিনি রওনা হতে পারবেন না। রেঙ্গুন ত্যাগ করার আগে তাকে কতগুলি জরুরি আদেশ দিয়ে যেতে হবে। যারা এখানে থেকে যাবে তাদের কিছু নির্দেশ দিয়ে যেতে হবে তাকে। তাই রাত 9টার সময় তিনি মোটর যোগে রওনা দেবেন। চিঠির শেষে পুনশ্চ দিয়ে নেতাজি নাকি লিখেছিলেন, যে জাপানি অফিসার কনভয়টিকে ওরা সদর দফতরে নিয়ে আসবেন তিনি যেন রেঙ্গুন স্টেশন ঘুরে আসেন, কারণ রেঙ্গুন ত্যাগ করার পূর্বে তিনি নিশ্চিতভাবে জেনে যেতে চান ঝাঁসির রানী বাহিনীকে নিয়ে ট্রেনটি রওনা হয়ে গিয়েছে। এই জাপানি মন্ত্রী হাচাইয়ার সঙ্গে ইতিপূর্বে নেতাজির কিছু মনোমালিন্য ঘটেছিল।
মনোমালিন্য ঠিক নয়, হাচাইয়ের মাধ্যমে জাপান সরকারকে কিছু শিক্ষা দিয়েছিলেন নেতাজি। জাপানিরা অত্যন্ত নিয়মতান্ত্রিক, প্রোটোকলের পান থেকে চুনটুকু খসে গেলে তাদের মহাভারত অশুদ্ধ হয়ে যায়। জাপানি ব্যুরোক্রেসির এই মাছি মারা মনোভাবের জন্য নেতাজিকে বারে বারে বিব্রত হতে হয়েছে। যুদ্ধক্ষেত্রে প্রতিটি মুহূর্তই মূল্যবান, অথচ জাপানি প্রোটোকলের অনড় প্রাচীরে বারবার নেতাজির উদ্যম ব্যাহত হয়েছে। একটা ছোট অথচ মারাত্মক উদাহরণ দিই। বার্লিন থেকে ডুবোজাহাজে টোকিও রওনা হবার দুঃসাহসিক অভিযান যখন সম্পূর্ণ, তখন একেবারে শেষ মুহূর্তে জাপান সরকার এক নতুন ঝামেলা বাঁধালো। জাপানি নৌসেনাপতি জানালেন যে যুদ্ধকালে কোনো অসামরিক ব্যক্তিকে জাপানি যুদ্ধজাহাজে নাকি বহন করার আইন নেই, এজন্য বিশেষ অনুমতি চাই। এই আপত্তির কথা যখন জার্মানিতে জাপানি রাষ্ট্রদূত কুণ্ঠিতভাবে পেশ করলেন, তখন জার্মানির ব্যারন ভন ট্রট টোকিওতে একটি টেলিগ্রাম করেন, সুভাষচন্দ্র বসু কোনো ক্রমে অসামরিক ব্যক্তি নন, তিনি ভারতীয় মুক্তিফৌজের সি। ব্যাস, তৎক্ষণাৎ রাজি হয়ে গেল ব্যুরোক্রেটিক জাপান। এই সবেরই একটা বদলা নিয়েছিলেন নেতাজি। রেঙ্গুনে জাপানি সরকারি অফিস কিকানের কর্ণধার রূপে হাচাইয়া যখন বদলি হয়ে এলেন, তখন তিনি নেতাজির সঙ্গে দেখা করতে এসেছিলেন। কার্সে ভিজিট, প্রোটোকলের তাই নির্দেশ। নেতাজির সেক্রেটারি তাকে সসম্মানে পাশের ঘরে বসিয়ে নেতাজিকে খবর দিতে গেল। মহামান্য জাপান সরকারের প্রতিনিধি এবং মন্ত্রী জেনারেল হাচাইয়া নেতাজির দর্শন প্রার্থী। নেতাজি অম্লান বদনে সাক্ষাৎ প্রার্থী পরিচয়পত্র চেয়ে পাঠালেন। হাচাইয়ার মুখ চোখ লাল হয়ে উঠেছিল। তিনি জাপানের একজন মন্ত্রী, সবাই তাকে চেনে, তার আবার পরিচয়পত্র কি? কিন্তু না, প্রোটোকলের নাকি তাই নির্দেশ। স্বাধীন ফৌজের সর্বাধিনায়কের সামনে যাকে হাজির করা হবে, তার ক্রেডেনশিয়াল আগে যাচাই হওয়া চাই। হাচিয়া বলে পাঠালেন পরিচয়পত্র তিনি সঙ্গে করে আনেননি। নেতাজিও বলে পাঠালেন তিনি দুঃখিত, সাক্ষাৎ হবে না। স্বাধীন জাপানের প্রতিনিধি সেদিন ফিরে গিয়েছিলেন স্বাধীনতাকামীর দ্বার থেকে। সেই হাচাইয়া আজ বুঝি ঘটনাচক্রে তার বদলা নেবার সুযোগ এসেছে। কিন্তু তাই বা বলি কী করে? ওদিকে টোকিও থেকে হাচাইয়ার ওপর গোপন নির্দেশ এসেছে রেঙ্গুনের পতনের আগে যেন নেতাজিকে অপসারণ করা হয়। বেশ প্রাঞ্জল ভাষায় টোকিও সুপ্রিম কমান্ড হাচাইয়াকে জানিয়েছেন নেতাজির নিরাপত্তার জন্য হাচাইয়াকে ব্যক্তিগতভাবে দায়ী করা হচ্ছে। অর্থাৎ এই ডামাডলের বাজারে নেতাজি যদি ভালো মন্দ কিছু হয়েই যায়, তবে জাপানি জেনারেল হাচাইয়াকে দাঁড়াতে হবে কোর্ট মার্শালের বিচার সভায়। তাই গরজ বড় বালাই আজ হাচাইয়ার। তিনি বুঝেছেন নেতাজি দৃঢ় প্রতিজ্ঞ। নারী বাহিনীর জন্য ট্রেনের ব্যবস্থা না হলে নেতাজিকে রেঙ্গুন থেকে সরানো যাবে না। ফলে সেই মতোই ব্যবস্থা করতে হলো তাকে। আনুপর্বিক সমস্ত কথা বলে লেফটেন্যান্ট থিবার্স বললেন, আজ বেলা 12টায় চিফ অফ স্টাফ নেতাজির তরফে আপনাদের বিদায় সম্ভাষণ করতে আসছেন। আমার তো মনে হয় মিনিট 15 বেশি তিনি থাকবেন না। আমি বলি, তাহলে মেয়েদের সব কথা খুলে বলি। না না, তাহলে তো প্যারেড গ্রাউন্ডে আমি নিজেই তা বলতাম। ট্রেনের যে ব্যবস্থা হচ্ছে তা এখনও মিলিটারি সিক্রেট। চিফ অফ স্টাফ যদি নিজে সে কথা ঘোষণা করেন তাহলে অবশ্য আলাদা কথা, কিন্তু আমি সে দায়িত্ব নিতে পারি না, কারণ সেই অধিকার আমাকে দেওয়া হয়নি। আপনারা শুধু মেয়েদের বলুন 1 ঘন্টার নোটিসে রেঙ্গুন ত্যাগ করে যাবার জন্য সবাই যেন প্রস্তুত থাকে। লেন্স নায়ক ভাবিজি বললে, সে কথা তো আপনি নিজেই বলে এসেছেন। তা বলেছি বটে, তাহলে আমাদের ডাকলেন কেন? খালি চায়ের কাপগুলো উঠিয়ে নিয়ে যেতে আয়া এসেছিল ঘরে। থিবার্স তাই তৎক্ষণাৎ কোনো জবাব দিলেন না। আয়া চলে যাবার পর জানকী দেবী নিজেই দরজাটা বন্ধ করে দিয়ে আসেন, বসেন নিজের আসনে। তারপর একটু ঝুঁকে পড়ে অনুচ্চ কণ্ঠে বলেন, আপনাদের আরেকটি গোপন কথা বলবো আমি, স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। আমরা উৎকর্ণ হয়ে ঘনিয়ে আসি। লেফটেন্যান্ট থিবার্স টেবিল থেকে একটি নেল কাটা তুলে নিলেন। মুখ নিচু করে উখো দিয়ে নখের ডগা ঘষতে ঘষতে অন্যমনস্কভাবে বলেন,
জানি কথাটা শুনে আপনারা দুঃখিত হবেন, কিন্তু উপায় নেই। সামরিক জীবনে সব কিছুতে তো আমাদের অভ্যস্ত হতে হবে। এও তো দেখছি ভূমিকা। কি বলতে চাইছেন উনি? আমাকে গোপনে সতর্ক করে বলা হয়েছে যে আমাদের বাহিনীতেই একজন আছেন যার সম্বন্ধে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তিনি যে বিশ্বাসঘাতকতা করবেনই এমন কথা কেউ জোর দিয়ে বলতে পারে না, কিন্তু যেখানে ওপর থেকে নির্দেশ এসেছে সেখানে আমাদের সাবধান থাকতেই হবে, বিশেষত গোটা বাহিনী নিরাপত্তা যেখানে জড়িত। আমি চাই আপনাদের ব্যবহারে আপনারা তাকে কিছুই বুঝতে দেবেন না। তাকে অহেতুক আঘাত দিতে আমরা চাই না, কিন্তু বাধা দিয়ে নমিতাদি বলে ওঠেন, কার কথা বলছেন বলুন তো? কে? লেফটেন্যান্ট থিভার্স নিঃশব্দে নখের পরিচর্যা করে চলেন। আমি বলি, আমাদের ব্যারাক থেকে যখন 3 জনকে ডেকেছেন তখন আশঙ্কা হচ্ছে আমাদের 48 জনের মধ্যেই কেউ। ইয়েস, অস্ফুটে বললেন থিভার্স। ভাবিজি বলে, আমাদের অধিকাংশকেই আপনি তুমি করে সম্বোধন করেন। একমাত্র নমিতাদি আপনার চেয়ে বয়সে বড় বলে তাকে আপনি আপ বলেন। তাকে ছাড়া অবশ্য আর একজন কেউ। এতক্ষণে আমাদের দিকে চোখ তুলে উনি বলেন, হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছ সুভদ্রা। আম্মাজি, মিসেস সরস্বতীবাই গাড়িওয়াল। আমরা 3 জনেই একসঙ্গেই প্রায় আর্তনাদ করে উঠি, অসম্ভব! লেফটেন্যান্ট থিভার্স উত্তেজনায় উঠে দাঁড়িয়ে পড়েন। গম্ভীর কণ্ঠে বলেন, কমরেডস, আমি এত ছোট নই যে একজন শ্রদ্ধেয়া ভদ্রমহিলার নামে অহেতুক বদনাম দেব। আর এটা একটা মহিলা মজলিস নয় যে পরস্পরের নামে কুৎসা রটিয়ে সময় কাটাতে চাইব। আমরা সবাই জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে আছি কমরেডস। এখানে বাজে কথা আমি বলবো না। তা তো বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত আম্মাজি, ধীর স্থির রাশভারী সেই মহিলাটি, স্বামী মারা যাবার পর যার নাকি 3 কুলে কেউ নেই। মিনিট খানেক কারো মুখে কোনো কথা নেই। তারপর নীরবতা ভঙ্গ করে মিসেস থিভার্সি পুনরায় বলেন, আম্মাজিকে আমিও শ্রদ্ধা করি। শুনেছি তিনি প্রগাঢ় পণ্ডিত, 4-5টা ভাষা জানেন, স্বভাবও অত্যন্ত ভালো। জনান্তিকে বলতে পারি কথাটা আমিও বিশ্বাস করি না। তাহলেও এ হচ্ছে সামরিক নির্দেশ। আদেশ অনুযায়ী এই সাবধানতা আমাদের অবলম্বন করতেই হবে। অযাচিত কোনো গোপন তথ্য তাকে আমরা জানাবো না এবং দূর থেকে তার কার্যকলাপের উপর নজর রাখব। সৈনিক হিসেবে এটুকুও যেমন করব, মানুষ হিসেবে তেমনই দেখব যাতে তার আত্মমর্যাদায় কোনো রকম আঘাত না লাগে। কি বলো তোমরা? আমরা এক বাক্যে সায় দিয়ে চলে আসছি। হঠাৎ লেফটেন্যান্ট থিভার্স বলে ওঠেন, আরতি, তোমার সঙ্গে আরও কয়েকটা কথা আছে।